আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বুঝতে পারলাম, আমরা এখানে যে পার্টিসিপেন্ট আজকে আমরা উপস্থিত আছি সবাই আর কি মোটামুটি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা গ্র্যাজুয়েশন লেভেলে চলে আসছি, অথবা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছি বা পোস্ট গ্র্যাজুয়েশনে আছি। তো আজকের সেশনটাতে আমি আরেক অত বেশি বেসিকে যাব না, আমরা তাহলে আমরা আজকে ইসে যাইতে পারি, আমরা একটু প্র্যাকটিক্যাল এবং একটু একটু ইনডেপথ অ্যানালাইসিস আমরা যাব। তো আমাদের প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে, গতকালকে আমরা অনেকগুলা জিনিস নিয়ে আলোচনা করছিলাম। তার ভিতরে বেসিক যে জিনিসগুলো ছিল সেটা হইতেছে জিনোম, জিনোমিক্স কি জিনিস, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা চলে আসছিলাম অ্যানোটেশনে। অ্যানোটেশন আমরা অনেকগুলো ডাটা টাইপ, রিপ্রোজিটরি এগুলো সম্পর্কে আগের দিন আমরা ধারণা নিচ্ছি। কিন্তু আসলে এই ডেটাগুলো আমরা কেন অ্যাক্সেস করব, এই ডেটাগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম, কিন্তু আসলে কি করব, এই এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমি এখনো পর্যন্ত দিই নাই। তো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে বায়োলজিক্যাল ডেটা বা সিকোয়েন্স ডেটা যেটা আমরা জেনারেট করতেছি, এই ডেটাটা দুই দুই ওয়ে আমরা ব্যবহার করতে পারি, দুইটা ওয়েতে। একটা ওয়ে হইতেছে এই ডেটাটা আমরা উৎপাদন করছি, এটাকে আমরা আমাদের রিপোজিটরিতে সাবমিট করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে ডেটাটা আমরা রিপোজিটরিকে ডাউনলোড করে রিসার্চ কোশ্চেন জেনারেট করতে পারি, বা আমরা রিপোজিটরি থেকে ডাটাটাকে কালেক্ট করে আমরা রিসার্চে সেটাকে ইনকর্পোরেট করতে পারি। তো এটা যদি আরেকটু সহজ বা সরল উপায়ে আমরা বলতে চাই, যে সেটা হচ্ছে যে আমরা যারা জেনারেট করতে পারি, আমরা ডাটা ডাউনলোড করতে পারি। তো এই দুইটা জিনিসই আসলে আমাদেরকে কী কাজে ব্যবহার করা যাবে, সেটা হচ্ছে আমাদের রিসার্চ এর সাথে অ্যালাইন করে এটাকে আমরা অ্যানালাইসিস করে ইন্টারপ্রিটেশন বা আমাদের বায়োলজিক্যাল রিসার্চ কোশ্চেনের দিকে যাইতে পারি, অথবা আমরা ডাউনলোড করে আমরা নিজেরা হাইপোথিসিস জেনারেট করতে পারি, আমরা রিসার্চ কোশ্চেন জেনারেট করতে পারি এবং সেগুলোকে অ্যাসেস করার চেষ্টা করতে পারি। তো দুইটা জিনিস, একটা হচ্ছে আমার আমার রিসার্চের সাথে এটা সহকারী ডাটা হিসাবে কাজ করবে, অথবা টোটাল ডাটাটাকেই আমরা হচ্ছে রিপোজিটরি থেকে নিয়ে আমরা সেখানে রিসার্চ কোশ্চেন অ্যারাইজ করে সেটাকে আমরা অ্যাসেস করতে পারি। তো সেটা কীরকম, আমি শুধুমাত্র এনসিবিআই না, আমরা আরেকটা ডেটাবেজে যাব আজকে, সেটা সেটা হচ্ছে আমাদের জি সেইড। আমরা কি জি সেইড কেউ চালাইছি এর আগে? আমরা কি জি সেইড ডেটাবেস কেউ চালাইছি? কথা বলতে হবে আজকে, আমরা একটু কথাবার্তাতেই থাকবো। আমরা কি এর আগে কেউ জি সেইড ডেটাবেসটা ইউজ করছি কখনো? না ভাই, আমি ইউজ করি না। কেউই না? মিথিলা? না ভাইয়া, করি রাবেয়া? নাই। আমরা একজনও ব্যক্তিও নাই যে যে এর আগে জি সেইড ডেটাবেসটা ব্যবহার করছি? এনসিবিআই ডেটাবেজে যেরকম আমাদের আহ, সব ক্যাটাগরির ডাটা থাকে, এবং ডেটাবেজে আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্যাটাগরির ডাটা আছে, ইভেন মিউটেশন থেকে শুরু করে আমরা সিকোয়েন্স মিউটেশন থেকে শুরু করে আমাদের জিন এক্সপ্রেশন ডাটা, তারপরে হচ্ছে যে অর্গানিজমের ট্যাক্সোনমি থেকে শুরু করে সব ধরনের ডেটা আমরা এখান থেকে পাইতে পারি। এটা একটা কম্প্রিহেনসিভ একটা ডেটাবেস। কিন্তু জি সেই ডেটাবেসটা আসলে অতটা কম্প্রিহেনসিভ না। এই ডাটাবেসটাতে জিন এক্সপ্রেশন ডাটা বা রিলেটেড ডাটা কম, জি সেই ডাটাতে ম্যাক্সিমাম যে ডাটাটা আমরা পাই সেটা হইতেছে মূলত জিনোমিক ডাটা বা জিনোম রিলেটেড ডেটা। সেটা হইতে পারে সেটা হইতে পারে ভাইরাসের, সেটা হইতে পারে অন্যান্য অর্গানিজমের। তো এখানে আমরা একটু ডিটেল জি সেই যে ডাটাবেসটা আছে ওইটাকে আমরা একটু এক্সপ্লোর করবো যে এখানে কী কী আছে। এখানে এপি ফ্লু বলে একটা, মানে বিশেষ করে আমাদের এই ডেটাবেসটা গ্রো করছে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন কোভিড-19 যখন অ্যারাইজ হয় তখন থেকে। তো এপি ফ্লু বলে এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে ফ্লু রিলেটেড ভাইরাস থেকে আর কি ডেটাগুলো জেনারেট করে এটাকে করা হয়েছে। এই স্কোপ-19 থেকে আমাদের কোভিড-19-এর ডেটাবেসগুলো আছে। এপি পক্স থেকে আমাদের পক্স ডেটাবেস আছে, মানে পক্স রিলেটেড যে ভাইরাসগুলো আছে সেগুলোর ডেটা আছে। তারপরে এপি আরবো, আরবো ভাইরাসের মধ্যে চিকুনগুনিয়া, ডেঙ্গু এই রিলেটেড যেগুলো আরবো ভাইরাসের মধ্যে পড়ে তারা আছে। এপি নিপা ভাইরাসেরও একটা ডাটাবেস আছে। এখানে ম্যাক্সিমাম যে ডেটাটা আমরা পাচ্ছি সেটা হইতেছে কি আমাদের মূলত জিনোমিক ডেটা, কিন্তু সেটা কার, সেটা হচ্ছে ভাইরাসের। তো এখানে ডাটাগুলো ফিক্সড, মানে এখানে আমরা সব ধরনের অর্গানিজমের ডেটা পাবো, ব্যাপারটা এরকম না। তো এইখান থেকে আমরা জিনোমটাকে ব্রাউজ করতে পারি, যেমন আমি যদি আমরা এপি আরবোতে যাই, আমরা ডেঙ্গু ডেঙ্গু নিয়ে যদি আমরা কাজ করতে চাই আমরা ডেঙ্গুর দিকে যাইতে পারি।
ওকে, ভাই এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ ভাই, আমরা যদি এনসিবিআই তে সব ধরনের ডাটা পাই, আর হুম এটা যেহেতু কাইন্ড অফ লিমিটেড, এবং এখানে হ্যাঁ বললেন যে কাইন্ড অফ ভাইরাসের ডাটা আছে, হুম এই ভাইরাসের ডাটাগুলো কি আমরা এনসিবিআই তে পাচ্ছি না, নাকি ওখানে নাই, বা এখানে আসলে হ্যাঁ, বিশেষত্ব কি এটা একটা এইটা কেন ব্যাপার, ইউজ এটা করবো? একটা ব্যাপার যে ডেটার ডুপ্লিকেশন থাকতে পারে, কিন্তু সেটা থাকার কথা না, সেটা খুবই কম। যে ডেটাটা এনসিবিআইতে আছে সেই সেম ডাটাটা আসলে জিসিডি থাকার কথা না, কিন্তু অনেক সময় সাবমিটাররা কি করে, দেখা যাচ্ছে সে এনসিবিআইতেও সাবমিট করছে, যেটা একই সিকোয়েন্স বা একই স্যাম্পলগুলো জিসিডিতেও সাবমিট করছে। তো দুই জায়গা থেকে আমরা এই ডেটাটা অ্যাক্সেস করতে পারি, সেক্ষেত্রে কিছু ডেটা হয়তো একই হয়ে যাইতে পারে। তো ওই জন্য সাবমিটার কে, সাবমিটারের আইডি কোনটা, কী ধরনের অর্গানিজম সে সাবমিট করছে, এই ডাটাগুলো একটু ক্রস চেক করে নেওয়ার দরকার আছে। আমরা যখন কাজ করছি জিসেট ডাটাবেস এবং এনসিবি ডাটাবেস, দুই ধরনের ডাটাবেস থেকে আমরা ডাটা কালেক্ট করছি, আমরা দেখছি যে হ্যাঁ পুরোপুরি কমপ্লিটলি ডিফারেন্ট হয় না, কিছু ডাটা, খুব অল্প পোর্শন ডাটা সিমিলার ডাটা টাইপ থাকতে পারে, কিন্তু যেটা অলরেডি আগে এনসিবিআইতে আছে সেইটা কেউ নিয়ে এসে জিসেইডে অ্যাড করে নাই, ব্যাপারটা এরকম না। সাবমিটারের উপর ডিপেন্ড করে ব্যাপারটা আসলে ডিফারেন্ট হয়েছে। তো আমরা জিসের ডেটাবেজে গেছি কি কারণে, আমরা গেলাম হচ্ছে ডেঙ্গু ভাইরাসের সার্ভিলেন্স ডাটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। শুধুমাত্র ভাইরাসের সিকোয়েন্স না, এটার আসলে প্যান্ডেমিক বা এপিডেমিক যে সিচুয়েশনগুলো, প্যান্ডেমিক এপিডেমিক সিচুয়েশনের যে স্ট্যাট, সেটাও এখান থেকে আমরা পাইতে পারি, যে কোন সময় কোন ওয়েবটা গেছে, কোন ধরনের জিনোটাইপের ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, কোন টাইপের জিনোটাইপের ফ্রিকোয়েন্সি কমছে। ডেঙ্গু যেমন 4টা জিনোটাইপ আছে, 4টা সেরোটাইপ আছে, ডেঙ্গু ডেনভি 1, ডেনভি 2, ডেনভি 3, ডেনভি 4। এখানে 4টা ডেঙ্গুরই আমার কি আছে, হোল জিনোম সিকোয়েন্স আছে। এর সাথে সাথে সেরোটাইপ ফ্রিকোয়েন্সি, কোন সেরোটাইপটা কোন সময়ে সবথেকে বেশি আসলে আছে, এটা এই ধরনের প্লট আমরা কিন্তু এর আগে দেখছি, এটা আমরা কোভিড-19 সময় দেখছি, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে খুব বেশি এটা আমরা দেখি নাই। এখানে দেওয়া আছে, ইভেন এটাকে আমরা ফিল্টার করতে পারি, এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ পার্সপেক্টিভটা আমরা দেখতে চাই, তাহলে বাংলাদেশ পার্সপেক্টিভে দেখতেছি যে মেজর পোর্শন যে ডেটাটা সেটা হচ্ছে কি গ্রিন কালারের যে অংশটা, সেই অংশটা আমাদের হচ্ছে যে কি ডেনভি 2 বা ডেঙ্গু ভাইরাস 2। আচ্ছা, এইখানে যদি আমরা ডেনভি 3 দেখি, তাহলে ডেনভি 3ও বাংলাদেশে পাওয়া যাচ্ছে, বাংলাদেশে তাহলে ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4 পাওয়া যায়। কিন্তু সব থেকে বেশি পরিমাণ পাওয়া গেছে এখানে কোথায়, ডেঙ্গু 2 ভাইরাসটা। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে স্টার্টটা একদম 2023 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একটা ডেটার টাইম ফ্রেম বা উইন্ডো দেওয়া আছে, এবং তার ভিতরে কোন ধরনের জিনোটাইপ কতটুক আছে সেটার, বা ভাইরাস এর যে কাউন্ট সেটা কীরকম আছে সেটার একটা ফ্রিকোয়েন্সি টেবিল এখানে দেওয়া আছে। তো এইটা আসলে আমাদের কি কাজে আসবে, এখানে আমরা কিন্তু ডেটার একটা সিনারিও পাইছি যে ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের যে ডেটাটা আছে, ওয়ার্ল্ডের অল কান্ট্রির সাথে আমার বাংলাদেশের যে ডেটা আছে সেটার একটা কি করা, কোরিলেশন করা, সংযোজন করা, যে আসলে ওয়ার্ল্ডে কোন কোন ধরনের ভাইরাসের সংক্রমণটা আছে এবং কোন সময়ে কোন ধরনের ভাইরাস খুব বেশি পরিমাণ আসলে এন্ডেমিক্যালি বা এপিডেমিক্যালি সেটাকে সিগনিফিক্যান্স ধরা হয়েছে বা সিগনিফিক্যান্ট ধরা হয়েছে, সেই আইডিয়াটাও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাইতেছি। এখন রিসার্চ কোশ্চেনটা কি, রিসার্চ কোশ্চেনটা হচ্ছে এইটাই যে আমি যদি জানতে চাই যে বাংলাদেশে ডেঙ্গু ভাইরাস 2টা আসলে সব থেকে বেশি, এ পর্যন্ত সব থেকে বেশি কোন সালে দেখা গেছে, তো এই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা জানতে চাই, তাহলে আমরা চলে যাচ্ছি কোথায়, এই যে ফিল্টারে যে এখান থেকে ডিরেক্টলি আমি কি করতে পারছি, দেখতে পাচ্ছি যে 2023 সালে পুরোটা 2023 সাল থেকে শুরু করে 2024 সালের পুরোটা সময় জুড়ে এই অংশে বাংলাদেশে ডেঙ্গুর একটা প্রচণ্ড পরিমাণ প্রকোপ ছিল, এবং সেটা ডেঙ্গু ভাইরাস 2 এর। আবার দেখা যাচ্ছে 2024 সালে এসে সেটা কি হয়েছে, কমছে, ডেঙ্গু সেরোটাইপ 2টা কমছে, কিন্তু ডেঙ্গু সেরোটাইপ 3টা বাড়ছে। আবার 2025 সালে পুরো অংশটাই দেখতেছি আমি কি, ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ 2টা। তো এই জিনিসটা আমি বুঝলাম কিভাবে, এই প্লটটা দেখে। তাহলে এই প্লটে কি কি জিনিস সম্পৃক্ত আছে, একটা হচ্ছে টাইম ফ্রেম, আর একটা কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে ভাইরাসের পরিমাণ, কোন সালে কি পরিমাণ ভাইরাস এখানে দেখা গেছে। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল সিনারিও না, এটা হচ্ছে যে পরিমাণ ডাটা সিকোয়েন্স করা হয়েছে, সেই সিকোয়েন্স ডাটার উপর ডিপেন্ড করে আমরা একটা প্লট জেনারেট করছি এখানে দিয়েছি, সেটা থেকে আমরা বুঝতে পারতেছি। যখন আমরা নিজেরা, এটা তো ডেঙ্গুর জন্য করা রয়েছে, আমরা যখন নিজেরা জানতে চাচ্ছি, আমরা দেখা যাচ্ছে ডেঙ্গু না, আমরা কাজ করতেছি দেখা যাচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নিয়ে, বা বার্ড ফ্লু যেটাকে বলি আমরা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, সেটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা যখন আমরা জানতে চাচ্ছি, তখন আমরা কি করতে পারি, আমরা একটা রিসার্চ কোশ্চেন জেনারেট করতে পারি যে আমরা 2023 সালে বা 2024 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ফ্রিকোয়েন্সি কীরকম ছিল বাংলাদেশে, বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সিনারিও কীরকম ছিল বাংলাদেশে। এই কোশ্চেনের অ্যান্সার পাইতে হলে আমাকে কি করতে হবে, আমার এই রিপোজিটরিগুলোতে যে ডাটা ডাউনলোড করতে হবে,
প্রত্যেকটা ডেটার সাথে কোন কোন সিকোয়েন্স কোন কোন সালে আমরা পাইছি সেটার মেটাডাটাটা আমাদের কালেক্ট করা লাগবে। কালেক্ট করে সেই মেটাডাটার সাথে সিকোয়েন্স ডাটার কী করা লাগবে, একটা কোরিলেশন করা লাগবে। দেন সেটাকে কী করা লাগবে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট একটা অ্যানালাইসিস করে ভিজুয়ালাইজেশন করা লাগবে। দেন সেই ভিজুয়ালাইজেশন থেকে আমরা কিন্তু বলতে পারতেছি, বা সেই অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারতেছি যে কোন সময় বা কোন টাইম ফ্রেমে কোন ভাইরাসটা বা কোন টাইপের ভাইরাসটার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি ছিল বা কোন ভাইরাসটার ফ্রিকোয়েন্সি সব থেকে কম ছিল। তো এখানে তো অলরেডি করা রয়েছে। তো এটা আমরা কেন দেখতেছি, আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন একটা রিসার্চ কোশ্চেন করব তখন আসলে সেটাকে কিভাবে অ্যাসেস করব। আমরা এই যে একটু আগে বললাম যে আমরা একটা রিপোজিটরি থেকে ডাটা ডাউনলোড করব, ডাউনলোড করার পরে ওই ডেটাটা নিয়ে আমরা কি করব। আমরা ডাউনলোড করলাম, সিকোয়েন্স ডাটা ডাউনলোড করলাম, মেটা ডাটা ডাউনলোড করলাম, কিন্তু আসলে তার অ্যাপ্লিকেশনটা কি, এটা একটা এক্সাম্পল। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পলের কথা বলছি। এরকম হরেক রকমের রিসার্চ কোশ্চেন আসতে পারে। সেই রিসার্চ কোশ্চেনকে অ্যাসেস করার জন্য বা সেইটাকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য সেই ডেটাটা ডাউনলোড করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ভিজুয়ালাইজেশন করতে হবে। তো রিপোজিটরি থাকলে ব্যাপারটা কি, যেমন আমি দেখা যাচ্ছে 2023 সালে বা 24 সালে কাজ করছি স্পেসিফিক একটা অর্গানিজম নিয়ে, কিন্তু সেই অর্গানিজম বাদে বা ওই সময়ের সময়টা বাদে বাকিটা কিন্তু আমার জানা নেই। বাকি অন্যান্য সময়ে ভাইরাসটা কীরকম ছিল বা সেই বায়োলজিক্যাল ডাটাটা অন্য সময়ে আসলে কী ধরনের সিগনিফিক্যান্স বহন করছে সেটা সম্পর্কে আইডিয়া নেই। তো রিপ্রেজেন্টেটিভ এমন একটা জায়গা যেখানে গেলে আমি কি করতে পারবো, থ্রু আউট দ্য টাইম আমার ওই ভাইরাস মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভাইরাসটার অরিজিন থেকে শুরু করে কখন অরিজিন হয়েছে বা কখন আউটব্রেক হয়েছে সেটা থেকে শুরু করে একদম রিসেন্ট সময় পর্যন্ত আমি কি পেতে পারি, আমি একটা ডেটা পেতে পারি। যে ডেটাটা সিকোয়েন্স ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ কি সেটার কিছু মেটা ডাটা, যে আসলে সেটা কোন টাইম ফ্রেমে হয়েছে, কোন কোন সালে হয়েছে, কে সাবমিটার, ভাইরাসটা আসলে কোন ভাইরাস, কোন টাইপের ভাইরাস, এই সবগুলো ইনফরমেশন আমি সেখান থেকে পাইতে পারি। তো মেটা ডাটা এবং সিকোয়েন্স ডাটা এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, এখানে আমাদের যে স্লাইডটা আছে সেটাতে আমরা খেয়াল করি একটু, যে আমরা কি করছি, একটা টার্গেট ভাইরাস নিব, সেই ভাইরাসটা টার্গেট ভাইরাস হইতে পারে, টার্গেট জিন হইতে পারে, টার্গেট অর্গানিজম হইতে পারে, সেইটাকে আমরা কি করতেছি, ডাটাবেজে খুঁজতেছি, খুঁজে সেই ডাটাবেজ থেকে সেই সিকোয়েন্সটাকে ডাউনলোড করতেছি এবং মেটা ডাটা দিতেছি। এই দুইটাকে নিয়ে আমরা ফাইনালি কি করব, আমরা অ্যানালাইসিস করব টু অ্যাসেস আওয়ার রিসার্চ কোশ্চেন। আপনারা যারা আছেন, আমাকে যে কোনো একজন একটা রিসার্চ কোশ্চেন করেন, সেটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করবো বা সেটার জন্য আমাদের কী করা লাগবে সেটার দিকে আমরা যেতে থাকবো। যে কেউ একজন একটা কোশ্চেন করেন, আদনান বলো, তুমি একটা রিসার্চ কোশ্চেন বলো যেটা সিকোয়েন্স রিলেটেড, এবং সেটাকে কীভাবে অ্যাড্রেস করবো সেটা আমরা দেখবো। আচ্ছা ভাই, ফর এক্সাম্পল আমি বাংলাদেশের একটা রিজিয়ন থেকে, ফর এক্সাম্পল সাতক্ষীরা রিজিয়নে একটা চিংড়ি পাইছি, সেই চিংড়িতে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে আর কি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে এই ভাইরাসটা মেবি নিউ, কারণ আমি মরফোলজিক্যালি দেখে আমার মনে হচ্ছে যে না, প্রিভিয়াসলি আমি এরকম কোনো সিমটম অন্য স্পিসিসে পাইনি। সেক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশনটা কি হতে পারে, আমি এটাকে স্পিসিসটা আইডেন্টিফাই করা, মানে এটা আসলে কোন ধরনের ভাইরাস এবং এটা গ্লোবালি আসলে সিচুয়েশনটা কি, এই কম্পারিজনটা যদি দেখতে চাই আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের আদনান বলছে যে আমরা সাতক্ষীরাতে একটা নিউ ভাইরাস পাইছি, সেটা ইনফেক্ট করছে কাকে, একটা ফিশকে। এবং আদনান যেটা বললো যে এই ভাইরাস এর ডিজিজটা কি বলতে পারি আদনান, যে কোনো একটা ডিজিজ, যে কোনো একটা ভাইরাস রিলেটেড ডিজিজ ফিশের ক্ষেত্রে। শ্রিম্পে যেমন WSSV, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, এটা খুবই কমন। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। তো আমরা সাতক্ষীরা অঞ্চলকে সিলেক্ট করছি, তার মানে আমরা বাংলাদেশ পার্সপেক্টিভের কথা বলবো। ওকে ফাইন। যে ভাইরাসটা মেবি একটা নতুন ভাইরাস, কেন বলতেছে সেটা কারণ হইতেছে সেই ভাইরাসটার কি দেখা গেছে, সেই ভাইরাসটার কিছু সিমটমস দেখা গেছে, বা সেই ভাইরাসটার ফলে মাসের কিছু সিমটম দেখা গেছে যেটা আনইউজুয়াল, আগের মতো না। আনইউজুয়াল সিমটম দেখা গেছে। ভাইরাসটার নাম কি, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। তা দুইটা ওয়ে আছে, যে যেহেতু ভাইরাসটা পাওয়া গেছে হচ্ছে কোথায়,
আমাদের ফিল্ডে। তো এই ভাইরাসটা আমরা কি করতে পারি, সেই ভাইরাসটা আমাদের যে ফিশ বা অর্গানিজম থেকে সেটাকে কি করতে পারি, আইসোলেট করতে পারি। দেন আইসোলেট করার পর আমরা কি করতে পারি, সেটার সিকোয়েন্সিং করতে পারি। দেন আমরা কি করতে পারি, ভাইরাসটা আইডেন্টিফাই করতে পারি। এবার ভাইরাসটা আইডেন্টিফিকেশন করার পরে আমরা কি করতে পারি, ভাইরাসটা প্রিভিয়াস যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসের সাথে একই রকম কিনা বা ভিন্ন কোনো ভাইরাসের উৎপত্তি ঘটছে বা ভাইরাসের স্ট্রেন চেঞ্জ হয়েছে। কারণ ভাইরাসের যদি ক্যারেক্টার চেঞ্জ হয় তাহলে অবশ্যই তার ভাইরাসের যে জিনোম, সেই জিনোমের মধ্যে আমরা কি করতে পারবো, খুঁজে বের করতে পারবো। তো এখানে আদনান যে সিনারিওটা দিছে, সেই সিনারিওটা হইতেছে যে একটা ওয়ার্কফ্লো, যে ওয়ার্কফ্লোতে আমরা নিজেরা কিছু ডেটা জেনারেট করব এবং জেনারেশনের পরে সেই অর্গানিজমটাকে আমরা কি করব, আইডেন্টিফাই করে আমরা দেখব যে তার ভেরিয়েশন আছে কিনা বা জেনেটিক ভেরিয়েশন আছে কিনা। তার মানে এবং ও জানতে চাইছে যে আমাদের গ্লোবাল যে ডেটা আছে, গ্লোবাল ডেটার থেকে কতটা ডিফারেন্ট। তাহলে আমরা কি করব, আমাদের ল্যাবে এটা হলে কি করতেছে, আমার রিসার্চের সাথে এই গ্লোবাল ডেটার একটা কি হচ্ছে, কোরিলেশন হচ্ছে বা একটা কম্প্যারিজন আসতেছে। তো আমার রিসার্চ কোশ্চেনটাকে আমরা বুঝতে পারছি কিনা সবাই একটু রেসপন্স করব, যে আমাদের একটা মাছের একটা ভাইরাস পাওয়া গেছে বা মাছের একটা সিমটম থেকে ও ডিটেকশন করছে যে মনে হয় ভাইরাসের দ্বারা আক্রান্ত। দেন সেই মাছটা থেকে সে কী করছে, ভাইরাসটা আইসোলেট করছে, করে সেই ভাইরাসটাকে সিকোয়েন্সিং করা হয়েছে। সিকোয়েন্সিং করার পরে যে সিকোয়েন্স ডেটাটা পাইলাম, তাহলে সিকোয়েন্স ডেটা আমরা কীভাবে পাইতে পারি, আগের দিনকে আমরা বললাম যে স্যাঙ্গার সিকোয়েন্স থাকে, আমরা কী করতে পারি, সিকোয়েন্স ডেটা পাইতে পারি। দেখা যাচ্ছে যে এটা ভাইরাসের সেই সিকোয়েন্স ডেটাটা। তো এই ডাটাটা আদনান কী করবে, প্রথমে এই ডাটাটাকে কী করবে, ট্রিমিং করবে। দেখা যাচ্ছে এটাকে কি করলো, ট্রিমিং করলো। ধরে নিলাম এটা হোয়াইট, শর্ট ফর্মটা কি, অ্যাব্রিভিয়েশনটা কি বলো তো একটু, ডাব্লু আদনান। WSSV। WSSV। যদিও এই ডেটাটা আসলে করোনা ভাইরাসের ডেটা, কিন্তু আমরা লিখলাম এটা একটা WSSV ভাইরাস। ওকে ফাইন, মানে আমরা জাস্ট এক্সাম্পলের জন্য। আচ্ছা, তাহলে আমার কাছে কি থাকলো এখন, আমার কাছে একটা ভাইরাসের সিকোয়েন্স আছে। ভাইরাসের সিকোয়েন্স ডেটা আছে, যে ডেটাটা হচ্ছে WSSV, এই যে WSSV। তো আমরা এই WSSV যে ডেটাটা, আমি কিন্তু এখন জানি না যে এই WSSV ডেটাটা আসলে গ্লোবাল ভাইরাসের সাথে সে একই, যেটা গ্লোবালি পাওয়া যাচ্ছে বা যেটা বাংলাদেশে পাওয়া যায় সেটা একই ভাইরাস, নাকি এই ভাইরাসটা চেঞ্জ হয়েছে। তখন আমরা কি করব, এই ভাইরাস রিলেটেড প্রিভিয়াস বাংলাদেশি ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ কি করব, গ্লোবাল ডেটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি। তাহলে আমরা চলে যাব এনসিবিআইতে, WSSV। তাহলে রিসার্চ কোশ্চেনের সাথে অ্যালাইন করে আমরা কি করব, আমাদের এই ওয়ার্কফ্লোটা রেডি করব। তো WSSVর ডেটা আমরা এখানে একটা হিউজ লিস্ট পাইছি, কিন্তু এইখান থেকে আমরা ফিল্টার করতে হবে। কেন ফিল্টার করতে হবে, কারণ আমি চাচ্ছি বাংলাদেশের প্রিভিয়াস ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোবাল ডাটা। তো আমরা কি করব, ফিল্টারটাকে শুধু কি করতে পারি, একবার বাংলাদেশ আর একবার কি করতে পারি, গ্লোবাল হিসাবে আমরা কি করতে পারি, ফিল্টার আউট করতে পারি। তো এইখানে না মনে হয় ফিল্টার করা যায় এডিশনাল ফিল্টারে, যে আমরা আচ্ছা এখানে ডেট অনুসারে ফিল্টার করতে পারি, কিন্তু এখানে আমরা কান্ট্রি অনুসারে ফিল্টার করার অপশনটা দেখতেছি না। আচ্ছা, আরেকটা ব্রাউজার আছে এনসিবিআই, সেটা হচ্ছে এনসিবিআই জিনোম ব্রাউজার।
তাহলে ডেটাবেজে যাব, আমরা যাওয়ার পর আমরা জিনোম ব্রাউজারে যাব, যে WSSB। এই যে এখানে আমরা একটা এখানে মনে হয় পুরো নামটাই দেওয়া লাগবে, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস। জিনোম ব্রাউজারে গেলে আমরা হোয়াইট স্পট সিনড্রোম যে ভাইরাসটা আছে সেই হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের একটা ডেটার লিস্ট পাইছি, কিন্তু আমরা এই ব্রাউজারটা কোনটা নিছি? জিনোম ব্রাউজার এনসিপিআর। আচ্ছা, এখানে লিস্ট পাইছি আমরা হচ্ছে 13টা পাতা আছে টোটাল, আমাদের ভাইরাসের সিকোয়েন্স এখানে কতগুলো আছে, এখানে টোটাল 13টা জিনোম আমরা পাইছি একটা পেজে। টোটাল এক থেকে 13 পর্যন্ত 13টা ভাইরাস আমরা টোটাল পাইছি। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? সিলেক্ট করতে পারি। আমি সবগুলো ভাইরাসকেই নিব। এখন রেফারেন্স সিকোয়েন্স, এই সবগুলোই তো মনে হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স। এখানে দেওয়া আছে যে অ্যানোটেশন মডিফায়ার, কত সালে এটাকে সাবমিট করা হয়েছে সেই সালটা, এখানে ফিল্টারের অপশন আছে, জিনোমটা আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা ডেটাটা নিব সেটা আমরা সিলেক্ট করতে পারি, সেই অনুসারে চেঞ্জ হতে পারে। আমরা 1980 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডেটাটাকে নিছি। নেওয়ার পরে এইখান থেকে আমরা কি করতে পারি? প্রথমত জিনোমের সিকোয়েন্স ডাটাগুলো আমরা নিতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করতে হবে, ডাউনলোড অপশনে যেতে হবে। ডাউনলোড অপশনে টেবিল এবং প্যাকেজ নামে দুইটা জিনিস আছে। টেবিলে আছে কি? টেবিলে একটা TSB ফরম্যাট, মানে টেপ ডিলিমিটেড ফরম্যাট আসবে, তার মানে এটি কি আমার মেটা ডাটা ডাউনলোড হবে। আচ্ছা, আমরা রেফারেন্স জিনোম, তারপরে হচ্ছে জিনোম ফ্রম লার্জ মাল্টি আইসোলেটিস প্রজেক্ট থেকে আমরাও কি করতে পারি? ডাটা ডাউনলোড করতে পারি। এখানে একটা ডাটা আছে, এটা আসলে ভাইরাস টু ভাইরাস ডিপেন্ড করে, বা আমি যেটাকে টার্গেট করছি সেটা থেকে সেটা আসলে ডিপেন্ড করে, এই কারণে এরকম আসছে। আমরা অ্যানোটেটেড জিনোম, রেফারেন্স জিনোম টোটালটাকে যদি সিলেক্ট করি তাহলে এখানে কিছুই নাই। মেটা জিনোম অ্যাসেম্বল ডাটা হিসাব করি, সেটাও নাই। তো আমরা কি করব? ফিল্টারটাকে আউট করে দিয়ে আমাদের টোটাল যে জিনোমটা আছে, টোটাল ডিএনএগুলো, সেগুলোকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার সময় আমরা কি করব? জিনোমের ফাস্তাগুলোকে ডাউনলোড করব। যদি আমরা কোনো অ্যানোটেশন ফাইল ডাউনলোড করতে চাই, তাহলে অ্যানোটেশন, এই জিনোমগুলো যারা সাবমিট করছে তারা অলরেডি কি করছে? এই জিনোমটাকে অ্যানোটেট করছে। অ্যানোটেশনটা বলতে আমি আগের দিনকে অনেক কথা বলছি, আমরা জানতে চাই আমার যে জিনোমিক সিকোয়েন্সটা আছে সেই জিনোমিক সিকোয়েন্সের পজিশন ওয়াইজ কতগুলা জিন সেখানে উপস্থিত আছে, কতগুলা কোডিং রিজন আছে, নন কোডিং রিজন আছে, সব ইন টোটাল জিনোমের যত যা কিছু আছে সেটা সম্পর্কে যখন আমরা আইডিয়া নিতে চাবো, তখন অবশ্যই কী করতে হবে? আমার অ্যানোটেশন ফিচার বা অ্যানোটেশন ফাইলগুলো কী করতে হবে? ডাউনলোড করতে হবে। আচ্ছা, অ্যানোটেশন ফরম্যাট, এখানে দুইটা ফরম্যাট আছে, একটা GFF আর একটা আছে GTF। তো আমরা GTF ফাইলটাকে সবসময় বেশি ব্যবহার করি। আমরা যদি প্রোটিনগুলো নিতে চাই, প্রোটিন সিকোয়েন্স ডাউনলোড করতে পারি। এটা সিলেক্ট করার পরে আমরা কোন ডাটা টাইপ সিলেক্ট করলাম সেটা অনুসারে এটাকে ডাউনলোড করতে পারি। এখন এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাকে কি করতে হবে? এই জিনোমগুলোর সাথে সাথে গ্লোবাল যে জিনোমগুলো আছে সেগুলোর একটা কম্পারিজন এখানে টানতে হবে। যদিও এই ভাইরাসের ক্ষেত্রে ওরকম আসলে প্রজেক্টগুলো এখানে এনসিবিতে অ্যাভেলেবেল নাই। অ্যাভেলেবেল না থাকলে তো আমার কিছু করার নেই। তো এটাও তো জানা যে আমি আসলে যে অর্গানিজমটা নিয়ে কাজ করতেছি তার গ্লোবালি তার আসলে কি পরিমাণ ডেটা অ্যাভেলেবেল আছে। যদি অ্যাভেলেবেল ডেটা না থাকে তাহলে আমার এই রিসার্চ কোশ্চেনগুলোর অ্যান্সার তো বের হবে না। তো আমার রিসার্চ কোশ্চেনটা কী ছিল? আমার রিসার্চ কোশ্চেনটা ছিল যে আমরা একটা ভাইরাস নিব, যে ভাইরাসটা আমাদের একটা রিজন থেকে আমরা আইসোলেট করছি, এইটার
যে টাইপ, সেই টাইপের সাথে আমরা অন্যান্য যে প্রি এক্সিস্টিং যে ভাইরাসগুলো আছে ভাইরাসগুলোর কম্প্যারিজন করব। তো এই কম্প্যারিজন করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে এই ভাইরাসটাকে আমার কি করতে হবে, অ্যালাইন করতে হবে অন্যান্য ভাইরাসের সাথে। অ্যালাইন করার পরে আমার কি করতে হবে, যে প্রত্যেকটা পজিশন ওয়াইজ এটার কোনো জিনোমিক চেঞ্জেস আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে, কত পার্সেন্ট মিল আছে জিনোমিক সিকোয়েন্সগুলোর সাথে, কত পার্সেন্ট সিমিলারিটি আছে, কতগুলো ডিসিমিলারিটি আছে, সেগুলো নিতে হবে। মেটাডাটার সাথে কম্প্যারিজন করে আমরা কি করতে পারি, সেখানে একটা আউটপুট নিয়ে আসতে পারি। যেহেতু এই ভাইরাসটা আমি পাচ্ছি না, এটার এনাফ পরিমাণ ডাটা আমি পাচ্ছি না, তো এক্সাম্পলের জন্য আমরা অন্য ভাইরাস নিব বা অন্য ভাইরাস রিলেটেড কাজে আমরা মুভ করব। কিন্তু এইটার ব্যাপারটা আমরা বুঝছি কিনা, যে আমরা কেন আসলে আমাদের জিনোমগুলো নিব, কেন আমাদের ফাইলগুলো ডাউনলোড করব, এবং সেই ফাইলগুলো ডাউনলোড করে আমরা কিভাবে রিসার্চ কোশ্চেনের অ্যান্সারটা আমরা করতে পারি, এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? হ্যালো, জি ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জিসি ডাটাবেস যেটা আমি দেখাইতেছিলাম সেটা ওই একই কারণে দেখাইতেছিলাম, যে এরকম একটা ভিজুয়ালাইজেশন করলে আমরা কিছু রিসার্চ কোশ্চেন অ্যান্সার করতে পারি। যেমন আদনান যেটা বললো সেটাও আমরা করতে পারি। এটা আমরা ফ্লো থ্রু দ্য প্রসেস, আমাদের টোটাল যে ট্রেনিং মডিউল আছে সেই ট্রেনিং মডিউলে সেই দিন পর্যন্ত আমরা যখন যাব তখন প্রত্যেকটা জিনিসই আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো এবং সেটাকে ভিজুয়ালাইজ করতে পারবো। তো আমি আসলে গতানুগতিক যে আমাদের কাজ আছে সেই কাজে আমরা চলে যাই। তো আজকে আমাদের যে মেইন টপিক আছে সেই টপিকের ভিতরে আমরা আজকে আলোচনা করব সিকোয়েন্স অ্যালাইনমেন্ট এবং কিভাবে অ্যানোটেশনটাকে আমরা ব্যবহার করতে পারি এবং অ্যানোটেশন আমাকে কিভাবে হেল্প করতে পারে। আগের দিন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার অ্যানোটেশন নিয়ে আমরা কাজ করছিলাম এবং ব্যাকটেরিয়ার কোথায় কোন জিন আছে সেটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো আজকে আমি একটা বায়োলজিক্যাল এক্সাম্পল নিয়ে বা একটা অর্গানিজমের এক্সাম্পল নিয়ে আমরা অ্যানোটেশনটা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি এটাকে আমরা জানতে চাবো, বুঝতে চাবো যে অ্যানোটেশনটা কীভাবে আমাদেরকে কাজে আসবে বা কীভাবে আমাদের কাজে আসে এবং সেটা থেকে কীভাবে আমাদের অ্যানালাইসিসগুলো হয় বা সেটার ইন্টারপ্রিটেশন কীভাবে হয়। তো আজকে আমি এক্সাম্পল নিব ডেঙ্গু ভাইরাসের এক্সাম্পল নিয়ে কেন আগাবো, কারণ আমার কাছে কিছু ডেঙ্গু ভাইরাসের সিকোয়েন্স আছে যেটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি এবং এর সাথে আমরা কি করব, আমাদের এই ডেটার সাথে আমাদের প্রিভিয়াস ডেটা এবং গ্লোবাল ডেটার কী ধরনের চেঞ্জেস আছে বা কম্প্যারিজনটা আমরা কীভাবে করব সেটা আমরা দেখব। তো এখানে কীভাবে অ্যানোটেশন অ্যাপ্লাই হবে সেটাও আমরা দেখব। তো প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে আমরা আমাদের ল্যাবে কিছু সিকোয়েন্স বা ডেটা জেনারেট করছি, সেটা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের। তো আমরা সেই ডেটাটা থেকে আমরা কি করব, এই টোটাল প্রসেসটাকে দেখব। তো আদনান যে কোশ্চেনটা করলো যে আমরা একটা ভাইরাস পাইছি, যে ভাইরাসটা আসলে আমাদের যে রিজিয়নে পাওয়া গেছে সেই রিজিয়নে এক্সিস্টিং সিমটম থেকে আলাদা। এটার একটা খুবই সিমিলার এক্সাম্পল আমরা পাই যে গত বছর এবং এই বছর আমাদের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যে ডেঙ্গু ভাইরাসের যে সিমটমস আছে সেই সিমটমগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। মানে ডেঙ্গু ভাইরাসের আগে সিমটমসের যে ধরনের প্রখরতা ছিল সেটা এখন দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ডেঙ্গু ভাইরাসটা আসলে ওয়ার্ক করতেছে এবং একটা সময় পরে যখন সিভিয়ার হয়ে যাইতেছে সেটা তখন আমাদের সিমটমগুলো অ্যারাইজ হইতেছে বা খুব পেশেন্টগুলো খুব গভীরভাবে অসুস্থ হচ্ছে, অথবা মানুষের ভিতরে এটার ইনফেকশন আসতেছে, মানুষ টের পাচ্ছে না, দীর্ঘদিন ধরে এভাবে থাকতেছে এবং সে কী করতেছে, আরও অন্যান্য মানুষের মধ্যে এটাকে স্প্রেড আউট করতেছে। তার কারণটা কি? তার কারণ অবশ্যই মেবি ভাইরাসটা চেঞ্জ হয়েছে। তো এইটা অ্যাসেস করার জন্য আমরা কি করছিলাম, আমরা প্রিভিয়াস 2023 সালের আগ থেকে শুরু করে যত জিনোম সিকোয়েন্স ছিল সবগুলোকে আমরা কি করছি, একসাথে জড়ো করে আমাদের 23 সাল এবং 24 সালে যে ভাইরাসগুলো আছে সেটার একটা অ্যানালাইসিস আমরা এখানে দাঁড়ান করাইছি। আমরা যদি এই পেপারটা একটু খেয়াল করি, যে এই পেপারে দেখা যাচ্ছে যে আমরা এখানে একটা 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত এক্সিস্টিং যে ভাইরাস আছে সেই ভাইরাসের ডেটাগুলোকে কী করছি, আমরা কালেক্ট করছি। কালেক্ট করার সাথে সাথে আমরা মান্থ ওয়াইজ এই ডেটাগুলো কোন সময় সবথেকে বেশি ভাইরাসটা দেখা যায় সেটার একটা ফ্রিকোয়েন্সি টেবিল আমরা এখানে বের করছি। তো এখানে যেটা দেখতে পারতেছি যে আমার টোটাল জুন থেকে শুরু করে এবং ডিসেম্বর পর্যন্ত এইটা হচ্ছে টাইম, যে টাইমে আমার এই ভাইরাসটা সবথেকে বেশি আসলে পিকে থাকতেছে। তার মানে কি, সবথেকে বেশি ভাইরাস এই সময় পাওয়া যাচ্ছে। এর অর্থ কি, আমার
এই সময়ে ভাইরাসটা সব থেকে বেশি কি হইতেছে, ইনফেকশনটা ঘটাইতেছে। তো এটাকে আমরা কি বলবো, একটা সিজনাল ইনফেকশন, তাই না? তাহলে আমরা কেন এই এই কোশ্চেনটা মানে কেন এই কোশ্চেনটা অ্যাড্রেস করতেছি, কারণ আমাদের এই রিসার্চ কোশ্চেনটা এটাই ছিল যে আসলে ডেঙ্গুটা কি সারা বছরই আমাদের ইনফেকশন করে, না ডেঙ্গুটা একটা সিজনাল ডিজিজ। তো এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমাদেরকে কি করা লাগছে, আমাদের টোটাল 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত ভাইরাসের যে ডেটাটা সেটা ডাউনলোড করা লাগছে। এবং আমরা কি করছি যে ওটার যে মেটাডাটা আছে, যে কোনটাকে কোন সময়ে পাওয়া গেছে বা রিলিজ ডেট, যেমন আমরা এখানে একটু আগে দেখতেছিলাম যে আমাদের এখানে কি থাকে, রিভিশন ডেট বা রিলিজ ডেট বলে একটা জায়গা থাকে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আমাদের এই অর্গানিজমগুলো পাওয়া গেছে, এই ডেটাটা আমরা কাজে লাগাইতে পারি। এটা একটা মেটাডাটা, এটাকে আমরা সিকোয়েন্স ডেটার সাথে কি করছি, কাজে লাগাইছি। কাজে লাগাই আমরা কি করছি, এখান থেকে একটা আউটপুট নিয়ে আসছি যে এই ভাইরাসটা আসলে কোন সময় সব থেকে বেশি দেখা যায়। তার মানে হচ্ছে এটা একটা আমাদের একটা এন্ডেমিক ভাইরাস কিনা সেটার অ্যান্সারটা আমরা এখানে করতে পারছি। সো এই অ্যানালাইসিসটুকু করতে যেয়ে আমাদের কিন্তু এই ডেটাটাকে কাজে লাগানো লাগছে। আচ্ছা, দ্বিতীয় এখানে আরেকটা অ্যানালাইসিস করা আছে যে মিন কেসেস, মানে কতগুলা অ্যাভারেজ কেসেস পাওয়া গেছে, সেই ডেটাটা দিয়ে আমরা কি করছি, এখানে একটা ট্রেন্ড অ্যানালাইসিস করছি। এবং 2022 সাল থেকে এবং তার আগ পর্যন্ত আসলে ট্রেন্ডটা কীরকম ছিল এবং 2023 সালের পরে ট্রেন্ডটা কীরকম হয়েছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। যে এই যে গ্রিন কালারের যে পিকটা, এটা আগেও যেভাবে ছিল এবং 2023 সালেও সে একইভাবেই আসছে। তার মানে কি, এই ভাইরাসটা যে শুধুমাত্র আমার এই জুন থেকে শুরু করে ডিসেম্বরে আসবে, এইটা যে আমার শুধুমাত্র 2023 সালেই ঘটবে, ব্যাপারটা তো এরকম না। এটা প্রিভিয়াস সময়ে এবং রিসেন্ট সময়ে বা এই বছরে কীভাবে ঘটছে সেটাও আমরা কিন্তু এই সিনারিওটা এখান থেকে বের করে নিয়ে আসছি। তো এটা একটা এক্সাম্পল যে কীভাবে আমরা আমাদের ডেটাটাকে কাজে লাগাই আমাদের রিসার্চ কোশ্চেনটাকে কী করতে পারি, অ্যান্সার করতে পারি। এটা ছিল হচ্ছে আমার মেটাডাটার সাথে সম্পর্কিত অ্যানালাইসিস। এখন আমরা যদি অ্যাকচুয়ালি জানতে চাই যে আমার ভাইরাসটা কীরকম বা ভাইরাসটা আমার আসলে ভেরিয়েশনটা আসছে কিনা, ভাইরাসটা চেঞ্জেস আসছে কিনা, যার কারণে আমাদের 2023 সালে থেকে শুরু করে এই ভাইরাসটার একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ পেশেন্টের সিমটমসের মধ্যে দেখা গেছে। তো এটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা কিছু জেনেটিক অ্যানালাইসিস করতে পারি। আচ্ছা, এখানে একটা অ্যানালাইসিস আছে, এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল স্কেলিং। এটা কাইন্ড অফ প্রিন্সিপাল কোঅর্ডিনেট বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মতো। আমরা এখানে যে প্লটটা দেখতে পারতেছি, এখানে 3টা প্লট আছে। একটা হচ্ছে আমাদের ডট প্লট, একটা হচ্ছে আমাদের ক্লাস্টারিং প্লট, আর একটা হচ্ছে আমাদের ডেন্ডোগ্রাম। যদিও এই ছবিটা আসলে খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা এখানে খেয়াল করি, এখানে ডেন্ডোগ্রামটা মনে হয় আসে নাই। আচ্ছা আচ্ছা, এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা কি করছি, এখানে একটা ডেন্ডোগ্রাম জেনারেট করছি যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি 2000 BD2023 2023 সালে আমাদের যে ভাইরাসটা পাওয়া গেছে সেটা আসলে কোন ক্যাটাগরির ভাইরাসের সাথে একসাথে ক্লাস্টার হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কসমোপলিটন জিনোটাইপের সাথে একই সাথে ক্লাস্টার হয়েছে। কসমোপলিটন জিনোটাইপের সি ক্লেড বলে একটা অপশন আছে, আর একটা আছে কি বি ক্লেড বলে একটা অপশন আছে। তো ওই যে ক্লেড, ভেরিয়েশন, স্ট্রেন, ভেরিয়েন্ট, এইগুলো সম্পর্কে বুঝতে হলে আমাদের কি করা লাগবে, টোটালটার জিনোমিক অ্যানালাইসিস করা লাগবে। এবং সেখানে কি করা লাগবে, এদের থেকে এদের স্ট্যাটিস্টিক্যালি কতটুকু ডিস্টেন্স আছে সেটা বের করা লাগবে। এবং ডিস্টেন্সের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, এদেরকে ক্লাস্টারিং করতে পারি। তারপরে আমরা বুঝবো যে আসলে আমার যে ভাইরাসটা, এই ভাইরাসটা আসলে অন্যান্য ভাইরাসের সাথে কিভাবে একই রকম, না আমার অন্যান্য ভাইরাস থেকে আলাদা। যেমন আমার 2023 সালে যে স্ট্রেনটা পাওয়া গেছে, এই স্ট্রেনটা কিন্তু আমাদের কসমোপলিটন বি ক্লেড থেকে কি দূরে,
কিন্তু কাছাকাছি কার সাথে? কসমোপলিটন সি ক্লেডের সাথে। আচ্ছা, এখানে আর একটা ক্লাস্টারিং এর ডট ম্যাট্রিক্স এর ক্লাসিক্যাল মাল্টিডাইমেনশনাল স্কেলিং এর রিপ্রেজেন্টেশন আছে। সেখানে আমরা দেখি এখানে কয়টা ক্লাস্টার পাইছি আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা ক্লাস্টার পাইছি। চারটা ক্লাস্টার পাইছি মানে কি? এই যে সিকোয়েন্সগুলো, এই প্রত্যেকটা অ্যানালাইসিস বা এই প্রত্যেকটা প্লট কিন্তু আমাদের সিকোয়েন্স ডেটা থেকে আসছে। এটা আমাদেরকে বুঝতে হবে যে এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু আলটিমেটলি কি সিকোয়েন্স ডেটা থেকে আমরা পাইছি। যে এখানে 2023 সালের ডেঙ্গু ভাইরাসটাই যে এখানে আছে, এটা কসমোপলিটন সি ক্লেড, এই যে এটা কসমোপলিটন বি ক্লেড। তাহলে কসমোপলিটন বি ক্লেড থেকে আমার যে ভাইরাস সেটা অনেক দূরে, এবং কসমোপলিটন সি ক্লেডের সাথে কি খুব কাছাকাছি পজিশনে আছে। তার মানে আমার যে ভাইরাসটা আছে জেনেটিক্যালি কসমোপলিটন সি ক্লেডের সাথে কিন্তু রিলেটেড। কিন্তু তার মানে এই না যে আমার কসমোপলিটন সি ক্লেডেও যা আমার ভাইরাসটাও তাই। তারা কিন্তু একে অপরের থেকে যে ডিফারেন্ট। যদি একই রকম হইতো তাহলে এই যে লাল রঙের যে ক্লাস্টারটা আমরা দেখতে পাচ্ছি এটা এর মধ্যেই থাকতো। তার মানে আমি কি পাইছি? আমি একটা নতুন স্ট্রেন পাইছি যেটা বাংলাদেশে পাইছি। সেই ডেটাটা দেখা যাচ্ছে কি কসমোপলিটন সি ক্লেড থেকে কি আলাদা এবং কসমোপলিটন বি ক্লেড থেকেও আলাদা। তাহলে আমরা কি বলতে পারি এটা একটা নভেল ক্লেড বা নভেল স্ট্রেন? এই কনক্লুশনে আমরা পৌঁছাইতে পারি কিনা যে আমরা যে 2023 সালে যে স্ট্রেনটা পাচ্ছি এটা একটা নতুন স্ট্রেন যেটা প্রিভিয়াসলি ছিল না। এখানে যে ডেটাটা আছে প্রত্যেকটা ডেটাই বাংলাদেশি সিকোয়েন্স এবং প্রিভিয়াস ইয়ারের সিকোয়েন্সের সাথে করা। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা? আমরা একটু রেস্ট। জি ভাই, আচ্ছা, বুঝতে পারছি। এই কনক্লুশনে আমরা পৌঁছাইতে হলে আমার যেমন একটু আগে আদনান জিজ্ঞাসা করছিল যে ভাইয়া আমরা একটা ভাইরাস পাইছি যেটা আমরা সাতক্ষীরা অঞ্চল থেকে আইসোলেট করছি, এবং সেই ভাইরাসটা আমাদের আসলে কিছু সিমটম চেঞ্জ দেখা যাচ্ছে। এই ভাইরাসটা আসলে কি নতুন কোনো স্ট্রেন তৈরি করছে কিনা বা নতুন কোনো ভেরিয়েন্ট তৈরি করছে কিনা সেটা যদি বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ধরনের কনক্লুশনে পৌঁছাইতে হবে। তার মানে কি আমার প্রথমত জিনিসটা লাগবে এটা হচ্ছে আমার সিকোয়েন্স লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ কি লাগবে এক্সিস্টিং যে সিকোয়েন্স আছে। এখানে আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভ চিন্তা করি তাহলে বাংলাদেশ পার্সপেক্টিভে এই সিকোয়েন্সটা আসলে বাংলাদেশি প্রিভিয়াস সিকোয়েন্সের সাথে আসলে কিভাবে অ্যালাইন করে, কোথায় সে থাকতে পারে বা তার পজিশন কি একই জায়গায় নাকি তার একে অপরের থেকে ডিস্ট্যান্স। এই জন্য এইখানে যে অ্যানালিসিসটা করা হয়েছে এটা ক্লাসিক্যাল মাল্টিডাইমেনশনাল স্কেলিং বলা হইতেছে। এখানে মাল্টিডাইমেনশনাল ডাটাটাকে আমরা কি করছি? ইউনিট ডিরেকশনে নিয়ে আসছি, বা আমরা ডাইমেনশনটাকে আমরা কি করছি? রিডাকশন করছি, যেটা আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসে করি। আমরা আমার যদি একই ক্লাস্টারের মধ্যে পড়ে তাহলে বুঝতে হবে তারা একই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, এই সিনারিওটা যদি আমরা দেখি তো এই সিনারিও। ভাই একটু কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা, যে জিনিসটা আপনি যে প্লটটা দেখালেন, হ্যাঁ, আমি কি এই কনক্লুশনটা কি অন্যভাবে মানে ফাইলোজেনেটিক অ্যানালাইসিস থেকে করা সম্ভব ছিল কিনা? অফকোর্স ফাইলোজেনেটিক অ্যানালাইসিস থেকেই এই জিনিসটা আসবে। তো ফাইলোজেনেটিক অ্যানালাইসিস মানে কি? আমার জেনেটিক ডিস্টেন্স বা জেনেটিক রিলেশনশিপের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই কনক্লুশনে পৌঁছাইতেছি, তাই না? তো এইখানে যে টোটাল অ্যানালাইসিসটা করা হয়েছে এটা অবশ্যই ফাইলোজেনেটিক অ্যানালাইসিসের মাধ্যমে করা হয়েছে, যেটা হচ্ছে আমার এই যে ফাইলোজেনেটিক ট্রিটা। এখানে কোনো কারণে এটা মিসিং গেছে বার, কিন্তু এটাই হচ্ছে এখানে একটা দাগ হবে আর কি। মূলত এখানে হবে কি, এটা হচ্ছে যে এইটা হচ্ছে আমার ফাইলোজেনেটিক ট্রি, এটাই হচ্ছে আমার ফাইলোজেনেটিক ট্রি। এই ফাইলোজেনেটিক ট্রিটা থেকেই কিন্তু আমি এই ইন্টারপ্রিটেশনে পৌঁছাইছি। আমি প্রথমে কি করছি? আমার সিকোয়েন্স যেগুলো আছে সেগুলোকে ফাইলোজেনেটিক্যালি আমি তাদেরকে কি করছি? ক্লাস্টার করছি। আর ফাইলোজেনেটিক যে ট্রিটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয়? আমার প্রত্যেকটা সিকোয়েন্স থেকে সিকোয়েন্স টু সিকোয়েন্স, আমার এটা 1 নাম্বার সিকোয়েন্স, এটা আমার 2 নাম্বার সিকোয়েন্স, এটা আমার 3 নাম্বার সিকোয়েন্স। এই সিকোয়েন্স টু সিকোয়েন্স জেনেটিক সিমিলারিটি এবং ডিসিমিলারিটির উপর ভিত্তি করে কি করব? আমরা একটা ডিস্ট্যান্স ম্যাট্রিক্স তৈরি হবে। এই ডিস্ট্যান্স ম্যাট্রিক্সটাকে কাজে লাগায় বা ডিস্ট্যান্স ভ্যালুকে কাজে লাগায় আমরা কিন্তু আলটিমেটলি ফার্দার অন্যান্য অ্যানালাইসিসগুলো করছি। কথা কি বোঝা গেছে? এবং সেটা আসছে অবশ্যই ফাইলোজেনেটিক ট্রি থেকেই। ক্লিয়ার আদনান? জি ভাই। তো আমরা কি করছি? একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য শুধুমাত্র আমরা ফাইলোজেনেটিক ট্রি করে বলে দিই নাই যে আমার যে অর্গানিজমটা, এই অর্গানিজমটা অন্যান্য এক্সিস্টিং প্রিভিয়াস অর্গানিজম থেকে আলাদা। এটা কোন ডেটা নিছি? এটা আমরা বাংলাদেশি ডেটা নিছি, তাই না? এই যে এইখানে এটা কিন্তু অবশ্যই আমার কি বাংলাদেশি ডেটার সাথে, এটা হচ্ছে বিডি স্ট্রেন, এটা কসমোপলিটন সি, এটা কসমোপলিটন ডি। তো এই ফাইলোজেনেটিক ট্রিটা আমরা এখানে বিল্ড করছি। আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আরেকটা জিনিস করছি, সেটা কি করছি? আমরা আমাদের যে মানে বাংলাদেশি ডাটা তারা কিভাবে ক্লাস্টার করতে হয় সেটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা কি করছি? এটার ক্লাসিক্যাল মাল্টিডাইমেনশনাল ভিজুয়ালাইজেশন করছি। করার পরে এখন ফাইলোজেনেটিক ট্রি থেকে যতটা ইন্টারপ্রিটেবল ছিল আমার বায়োলজিক্যাল অ্যান্সারটা বা বায়োলজিক্যাল ইনফরমেশনটা, এখন কিন্তু তার ইন্টারপ্রিটেশনটা আরো একটু ইজি, আর একটু সহজ, তাই না?
যে আমি এখন চোখে দেখে বুঝতে পারতেছি যে আমার ভাইরাসটা অন্যান্য যে ভাইরাস ছিল সেই ভাইরাসের থেকে কতটা দূরে এবং কতটা কাছে, কোন ভাইরাস থেকে কতটা কাছে, সেটাকে আমরা বুঝতে পারতেছি কিনা এই ভিজুয়ালাইজেশন থেকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু এটা ছিল কি আমার বাংলাদেশি পার্সপেক্টিভ। আমার গ্লোবাল পার্সপেক্টিভটা কি, সেই গ্লোবাল পার্সপেক্টিভ রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা কি করছি, আরও একটা অ্যানালাইসিস করছি, সেটা হচ্ছে এটাও ক্লাসিক্যাল মাল্টি ডাইমেনশনাল স্কেলিং থেকেই আসছে, কিন্তু আমার ভিজুয়ালাইজেশনের সিস্টেমটা ডিফারেন্ট। আমি এখানে কি করছি, এখানে আমরা শুধুমাত্র বাংলাদেশি রিজন না, বাংলাদেশের সাথে সাথে গ্লোবাল পার্সপেক্টিভ এটা কীরকম ভাবে আসে, কোন জায়গায় পজিশনটা ধরে আসছে সেটা আমরা বের করছি। যখন আমরা গ্লোবাল অল ডেটা নিছি, সারা বিশ্বের সকল প্রকার ডেটা নিছি, তখন দেখতেছি যে এখানে ক্লাস্টারটা কিন্তু একটু ডিফারেন্ট। এবং আমার যে ভাইরাসটা সেটা কোনটা, সেটা যদি আমরা এখন খুঁজে বের করতে চাই, এটা হচ্ছে লিজেন্ড আছে, এই যে 1 থেকে 20 পর্যন্ত আমার ডাটাটা, এই যে লালটা, এই যে ক্লাস্টার লালটা, এটা হচ্ছে কি আমার ডেটা। তো এটা দেখা যাচ্ছে গ্লোবাল সব ডাটা থেকে যখন আমরা কম্পারিজন করতেছি, এটা কিন্তু একদম আরেকটা ডাটার মধ্যে ঢুকে যায় নাই, সেটা থেকে একটু কি হইলেও কি আছে, ডিস্ট্যান্ট আছে, আলাদা আছে। তার মানে আমার এই যে ফাইন্ডিংসটা, এই ফাইন্ডিংসটা একটা নোভেল ফাইন্ডিংস, বা এটা একটা নতুন ভাইরাল স্ট্রেন। কথা কি বোঝা গেছে? আমরা ক্লিয়ার কিনা? তো এই কনক্লুশনে পৌঁছানোর জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ফাইলোজেনেটিক ট্রি জেনারেট করছি এর সাথে, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বুঝতে আরেকটু ইজি হবে। আচ্ছা, এইখানে একটা প্লট আছে, ফাইলোজেনেটিক ট্রি প্লট, এটা একটা সার্কুলার প্লট। এই সার্কুলার প্লটটা অনেক বড়, দেখতে একটু কষ্ট হলে আমাকে বলতে হবে, আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। এই যে এখানে আমরা কি করছি, এখানে আমরা গ্লোবাল পার্সপেক্টিভে ভাইরাসগুলোকে সব এক জায়গায় করছি, যতগুলো টাইপের ভাইরাস আছে। এই যে এখানে দেখতেছি আমরা এশিয়ান 1, এশিয়ান 2, এশিয়ান 3, এশিয়ান আমেরিকান, এই নামগুলো হচ্ছে ভাইরাসের জিনোটাইপের নাম। আমাদের যে ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ 2 ছিল, এই টোটাল যে এখানে লিস্টটা আছে, সেই লিস্টে সব ডেঙ্গু ভাইরাস সেরোটাইপ 2 এর, কিন্তু সেরোটাইপ 2 এর মধ্যে যতগুলো জিনোটাইপ আছে সেই সবগুলো জিনোটাইপ নিয়ে এখানে আলোচনা হয়েছে। এইটাকে বলতেছি ক্লেড 1, বা এটাকে বলতেছি আমরা ক্লেড এ, এটাকে বলতেছি আমরা বি ক্লেড। আমরা যে ওইখানে এ ক্লেড বি ক্লেড যেটা দেখতেছিলাম ভিজুয়ালাইজেশনের মধ্যে, সেটা কিন্তু আমরা বুঝতেছিলাম না যে আসলে ভাইয়া কি বলতেছে, এ ক্লেডের কথা বলতেছে, ভাইয়া বি ক্লেডের কথা বলতেছে, সেটা আসলে কি। সেটা আমরা এই যে ফাইলোজেনেটিক ট্রি থেকে তাদেরকে কি করছি, আমরা বলতেছি ক্লেড কোনটা। ক্লেড হচ্ছে ফাইলোজেনেটিক ট্রির একই ব্রাঞ্চ থেকে বের হয়ে, মানে একই, এটাকে বলা হয় অ্যানসেস্টরাল পয়েন্ট বা অ্যানসেস্টরাল সিকোয়েন্স, যে এখানে এই ভাইরাসটা টোটালি আলাদা, এইখানে টোটালি আলাদা আরেকটা ক্লেড গেছে, এখানে আলাদা একটা ক্লেড গেছে। তো এটা হচ্ছে যে আমাদের কসমোপলিটন জিনোটাইপের মধ্যে যে ক্লেডগুলো আছে সেই ক্লেডগুলো ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে, কিন্তু এশিয়ান আমেরিকান এদের সিকোয়েন্সগুলো আমরা কিন্তু নিই নাই, কারণ আমার যে অর্গানিজমটা, আমার যে ভাইরাস আছে, সেটা কোন ভাইরাস, সেটা হচ্ছে কসমোপলিটন জিনোটাইপ। কিন্তু এখানে টোটাল জিনোটাইপ আছে কি, এশিয়ান 1টা, এশিয়ান 2 2টা, এশিয়ান আমেরিকান 3টা, আমেরিকান 4টা, আর বাকি সব সিকোয়েন্স হচ্ছে কি আমার কসমোপলিটন। তাহলে আমরা কয়টা পাইলাম, টোটাল 5টা জিনোটাইপ পাইলাম। তো এই 5টা জিনোটাইপের মধ্যে আমরা শুধুমাত্র, যেহেতু আমাদের ভাইরাসটা কসমোপলিটন জিনোটাইপ, সেইটার মধ্যে আমরা কি করছি, আবারও অ্যানালাইসিসটা টানছি বা ট্রিটা জেনারেট করছি। সেখানে আমরা যদি একটু খেয়াল করি দেখবো যে আমাদের বাংলাদেশি যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে এইখানে ইনকর্পোরেট হয়েছে, এবং এই টোটালটা হচ্ছে কি আমার সিক্লেট। তাহলে আমার বাংলাদেশি হোক আর গ্লোবাল হোক, সব জায়গায় আমাদের যে কসমোপলিটনটা আছে, সেই কসমোপলিটনটাকে আমরা আরও 3টা ভাগে সাবডিভাইড করছি। সো এটা যদি আমরা আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাই, বা আমি যেটা বলতেছি সেটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি আরেকটু ডিটেলে যাই। সেটা হইতেছে যে আমাদের ডেঙ্গু ভাইরাসটা টোটাল 4 প্রকারের ভাইরাস পাওয়া যায়, সেরোটাইপ 1, সেরোটাইপ 2, সেরোটাইপ 3, সেরোটাইপ 4। আমরা যেহেতু এই ভাইরাসটা সেরোটাইপ 2, সেই 2 এর ভিতরে যখন আমরা ঢুকছি, 2 এর ভিতরে আবার কয়টা আছে, 5টা জিনোটাইপ আছে। একটা আছে এশিয়ান 1, এই যে এখানে দেখাচ্ছে এশিয়ান 1, এশিয়ান 2, এশিয়ান আমেরিকান, আর একটা কি টোটালটা নিয়ে কসমোপলিটন। তাহলে এইভাবে করে আমরা আরও 5টা কি পাইলাম, জিনোটাইপ পাইলাম। এবার কসমোপলিটন জিনোটাইপ, এই 5টা জিনোটাইপের মধ্যে একটা জিনোটাইপ হচ্ছে আমার কসমোপলিটন। সেই কসমোপলিটন জিনোটাইপকেও আমরা আবার কয়টা ক্যাটাগরিতে ভাগ করছি, এ ক্লেড, বি ক্লেড অ্যান্ড সি ক্লেড। তো এই যে ভ্যারিয়েশন, বা এই যে ক্লেডের ভিতরে, মানে একটা ভাইরাসের ভিতরে অনেকগুলা টাইপ, এই টাইপটা আসলে কিভাবে এস্টিমেশনটা হয়েছে, এটা আসলে জেনেটিক সিমিলারিটি এবং জেনেটিক ডিসিমিলারিটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তো জেনেটিক সিমিলারিটি যারা বেশি তারা একই সাথে আছে, যেগুলো জেনেটিক ডিসিমিলারিটি আছে সেগুলো আলাদা ব্রাঞ্চিং করে এই ট্রি থেকে সরে গেছে। তো এই টোটাল প্রেক্ষাপটটা আমরা যে কোনো ভাইরাস, যে কোনো ধরনের অ্যানালাইসিস বা যে কোনো ধরনের অর্গানিজম নিয়ে করতে পারে। এক রকম অর্গানিজমের জেনেটিক সিমিলারিটি ডিসিমিলারিটির ভিত্তি করে ক্যাটাগরি আমাদের করতে হবে। তো এইটাই মূলত কাজ আমাদের, এই যে জটিল প্রসেস, যে
আমি একটা ভাইরাসের কথা বলতেছি, ডেঙ্গু ভাইরাস, সেই ভাইরাসের ভিতরে যে দেখা যাচ্ছে আরো 10-15 প্রকারের সাব টাইপ পাওয়া যাচ্ছে। তো এখানে কতগুলো টাইপ আমরা দেখলাম, যে আগে প্রথমে সেরোটাইপ থেকে আমরা জিনোটাইপে গেছি, জিনোটাইপ থেকে আমরা গেছি ক্লেডে। এই ক্লেডগুলোর মধ্যে আবার কি আছে, ভাগ আছে, ক্লেডের মধ্যে স্ট্রেইন আছে, ভেরিয়েন্ট আছে। তাহলে একটা জিনিস মানে একটা ভাইরাস কত ধরনের নতুন বৈশিষ্ট্য ধারণকারী আসলে ভাইরাসে পরিণত হইতে পারে, বা সেটার ইনফেকশন চেঞ্জ হইতে, কারণ ভাইরাসের ইনফেকশন রেট অনেক বেশি এবং জেনেটিক যে ইভলিউশন সেই ইভলিউশন রেটটাও অনেক বেশি, যার ফলে আমরা এতগুলো পাইতেছি। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে দেখলে আমরা পাবো যে হিউম্যান টু হিউম্যানের কিন্তু এত বেশি জেনেটিক ভেরিয়েশন নাই, কারণ হিউম্যান টু হিউম্যানের যে অর্গানিজম, যে ধরনের সেল, সেই সেলের ভিতরে যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা কি থাকে, প্রোটেক্টেড থাকে। তার মানে আমাদের যে জিনোমটা, সেই জিনোমটা প্রোটেক্টেড থাকে, যার ফলে এবং একটা হিউম্যান টু হিউম্যানের যে রিপ্রোডাকশন টাইম সেটা কিন্তু বেশ বড়। একজন মানুষ তার লাইফ সাইকেলে সর্বোচ্চ 2টা বা 3টা সন্তান সে আসলে প্রোডাকশন করে, কিন্তু একটা ভাইরাস কিন্তু 2টা বা 3টা ভাইরাস প্রোডাকশন করে না, একটা ভাইরাস হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস প্রোডাকশন করে। ফলে আমাদের ইভলিউশন আন্ডারস্ট্যান্ড করার জন্য এই ভাইরাসটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, যাতে করে আমরা টোটাল সিনারিওটা বুঝতে পারি। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে গেলে আমরা কিন্তু টোটাল সিনারিওটা বুঝতে পারবো না, বা হিউম্যানের সিকোয়েন্সগুলো নিয়ে অ্যানালিসিসগুলো করলে কিন্তু আমরা এত দূর পর্যন্ত, এটার জন্য অনেক লম্বা টাইম ফ্রেমের দরকার, এবং লম্বা টাইম ফ্রেম পর্যন্ত হয়তো একটা মানুষ বাঁচেও না। আমি একটা মানুষ 40-50 বছর বাঁচবো, তো এই আমি যেহেতু বাঁচবো না, সেহেতু আমি কিভাবে আমার লাইফ টাইমে এই ডাটাগুলো পাইতে পারি, এই যে রিপ্রেজেন্টেটিভগুলো আছে সেই রিপ্রেজেন্টেটিভগুলো এটাকে ক্যারি করতে পারে। এবং সেটা সেই সময় টাইম ফ্রেম ধরে সেই 1718 সালের থেকে শুরু করে এই রিসেন্ট টাইম পর্যন্ত আমরা কি করতে পারি, এই সিকোয়েন্সগুলোকে নিয়ে আমরা এই ধরনের অ্যানালাইসিস করে আমাদের বায়োলজিক্যাল কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। সো বায়োইনফরমেটিক্সের পাওয়ারই এইটা, যে আমার কাছে এই টুলগুলা এমনভাবে আছে যেটা দিয়ে আমি আসলে অনেক বিগার সিনারিওর কোশ্চেনগুলোর অ্যান্সার আমি করতে পারি। তো তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই পুরো প্রসেসটাকে একটু এখন দেখব যে আসলে সেটাকে কিভাবে করতে পারি। আপনারা কি মেগা ইনস্টল করছিলেন সবাই? মেগা সফটওয়্যারটা কি ইনস্টল করা হয়েছে? একটু রেসপন্স করলে আমার একটু আগাইতে সুবিধা হয়। মেগা সফটওয়্যারটা কি ইনস্টল করা হয়েছে? জি ভাই করছি। সবাই করছে? জি ভাই করছি। পিউরলি করছো? কালকে ছিলা? জি ভাইয়া ছিলাম, আর আমার আছেই। আচ্ছা ঠিক আছে। তো এই যে একটা পুরো রিসার্চ, এই পুরো রিসার্চটা উঠে আসছে কিন্তু কয়েকটা প্লটের মাধ্যমে, এবং এই টোটাল ডেটার রিপ্রেজেন্টেশন কিভাবে ঘটছে সেটা সবই কিন্তু আসছে আমাদের কি সিকোয়েন্স ডেটা থেকে। এখানে একটা ফাইলোজেনেটিক ট্রি, এখানে একটা মাল্টি ডাইমেনশনাল স্কেলিং বা ক্লাস্টারিং, তারপরে একটা ডেন্ডোগ্রাম, আর হচ্ছে উপরে একটা ট্রেন্ড অ্যানালাইসিস। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে চাই বা আন্ডারস্ট্যান্ড করতে চাই, তাহলে আমরা প্রথমত কি করছি, আমরা যে সিকোয়েন্সগুলো জেনারেট করছি সেই সিকোয়েন্সগুলো কি করছি, ফাস্টা ফরম্যাটে কনভার্ট করছি। দেন সে ফাস্টা ফরম্যাটটাকে আমরা ব্যবহার করছি এই ধরনের অ্যানালাইসিস করার জন্য, এবং অ্যানোটেশনটা কিভাবে কাজে আসছে সেটাও আমরা দেখব। তো আমরা এখন চলে যাব হচ্ছে এনসিবিআইতে। ডেঙ্গু ভাইরাস, আমরা ডেঙ্গু ভাইরাসের রেফসেক নিব, ডেঙ্গু ভাইরাস 3, ডেঙ্গু ভাইরাস 2, ডেঙ্গু ভাইরাস 2 নিয়েই কাজ করবো আমরা। তাহলে ডেঙ্গু ভাইরাস 2 তে চলে যাই। এখন কেউ কিন্তু একজনও জিজ্ঞাসা করে নাই এই ডেঙ্গু ভাইরাস 2 এর আমরা কি টোটাল কমপ্লিট জিনোম নিছি, স্যাঙ্গারে কি কমপ্লিট জিনোম তৈরি হয়? না, স্যাঙ্গারে কমপ্লিট জিনোম তৈরি হয় না। কেউ কি আমরা বলছি যে এখানে কোন কোন ডেটাটা ব্যবহার করা হয়েছে? আমরা ডেঙ্গু ভাইরাসের কোন অংশটা নিছি সেটা নিয়ে কোনো কথাই এখনো বলিনি। এখান থেকে আমরা ডেঙ্গু ভাইরাস 2টাকে নিছি। ডেঙ্গু ভাইরাস 2টাকে আমরা যখন দেখব যে এখানে ডেঙ্গু ভাইরাস 2, এখন এই ডেঙ্গু ভাইরাস 2 এর টোটাল জিনোমটা কত বড়? ডেঙ্গু ভাইরাস 2 এর টোটাল জিনোমটা হচ্ছে 10,000 কিলো বেস পেয়ার, বা 10,000 বেস পেয়ার বা 10 কিলো বেস পেয়ার। তো এই 10,000 বেস পেয়ারের সিকোয়েন্স তো আমাদের স্যাঙ্গারে তৈরি করা সম্ভব না, এবং এই অর্গানিজমের একটা স্পেসিফিক পোর্শন বা একটা টার্গেট জিন নিয়ে আমরা কাজ করছি। সেটা কোনটা? সেটা হচ্ছে যে ইনভলভ জিন বা ইনভলভ গ্লাইকোপ্রোটিন। ইনভলভ গ্লাইকোপ্রোটিনটা কীরকম সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে এখান থেকে আমরা গ্রাফিক্সে চলে যেতে পারি, সেটাকে দেখতে পারি।
এইটা হইতেছে আমার একটা ভাইরাসের টোটাল ওভারভিউ, যে এটা হচ্ছে আমার টোটাল একটা ভাইরাস, এবং এই ভাইরাসের প্রত্যেকটা পজিশন অনুসারে কিন্তু সেগমেন্ট সেগমেন্ট করে আমার এটা রিপ্রেজেন্ট করা আছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটাই হচ্ছে আমার অ্যানোটেশন, যে কোন জায়গা থেকে শুরু করে কোন পজিশন পর্যন্ত এই ভাইরাসের কোন সেগমেন্টটা আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, এই প্রথম যেটা আসে এটা হচ্ছে ম্যাট পেপটাইড, তারপরে যে অংশটা আছে এটা একটা ম্যাট পেপটাইড, কিন্তু এটার নাম হচ্ছে কি মেমব্রেন গ্লাইকোপ্রোটিন। আমরা এটা খেয়াল করছি কি না, মেমব্রেন গ্লাইকোপ্রোটিন, মেমব্রেন। আর এটা কি প্রথমটা, প্রথমটা আছে অ্যাঙ্কর ক্যাপসিড প্রোটিন। আচ্ছা, তারপরেরটা কি আছে, তারপর আছে প্রোটিন এনভলপ প্রোটিন। তাহলে আমরা ডেঙ্গু ভাইরাসের জিনোমের যদি দেখতে চাই, ডেঙ্গু ভাইরাস জিনোম, তাহলে আমরা ডেঙ্গু ভাইরাসের জিনোমটাকে আর একটু বেটার ভাবে দেখতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, ইমেজ দেখব, ইমেজ দেখে বুঝবো যে আসলে ডেঙ্গু ভাইরাসের জিনোমটা কিরকম। তাহলে ডেঙ্গু ভাইরাসের জিনোমটাকে যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে এটা ডেঙ্গু ভাইরাসের একটা জিনোমের ছবি। আমি যেভাবে করতেছি আমাদের টোটাল কাজটাই আমরা আমাদের যে কোনো পারপাসে এভাবেই করব। যে আমি যেমন বললাম যে আমি ওইখানে সিকোয়েন্স দেখছি, আমরা অ্যানোটেশন দেখতেছি, কিন্তু আমরা বুঝতেছি না যে এই ভাইরাসটা আসলে কীরকম। এখানে আমি যে অ্যানোটেশন ফাইলটা দেখতেছি, সেই অ্যানোটেশন ফাইল অনুসারে আমার এটা কি সেগমেন্ট বোঝাচ্ছে এবং সেগমেন্টের নাম বোঝাচ্ছে। কিন্তু সেটা সম্পর্কে আরেকটু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা কি করলাম, আমরা অনলাইনে যে আসলে তার জন্য ছবি খোঁজা শুরু করলাম। ছবি খুঁজে দেখলাম যে আমার ডেঙ্গু ভাইরাসের জিনোমটা টোটাল একটা কমপ্লিট জিনোম এই পর্যন্ত, সেখানে দুইটা ক্যাটাগরির প্রোটিন আছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন আর একটা হচ্ছে কি নন স্ট্রাকচারাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনগুলো হচ্ছে এই ডেঙ্গু ভাইরাসের পুরো বডিটা গঠন করছে, আর নন স্ট্রাকচারাল প্রোটিন মানে এই ভাইরাসটার রেগুলেটরি ফাংশনগুলো। যেমন এই ভাইরাসটা যখন বংশ বিস্তার করবে তখন তার যে ধরনের পলিমারেজ এনজাইম যেগুলো, সেগুলো সবই নন স্ট্রাকচারাল প্রোটিন। নন স্ট্রাকচারাল প্রোটিনগুলো আসলে কি কাজে আসে, সেগুলো স্ট্রাকচার বিল্ডিংয়ে কোনো কাজে আসে না, কিন্তু তার ফাংশনে কাজে আসে, রিপ্রোডাকশনে কাজে আসে, ডিজিজ তৈরি করতে সে কি করে, হেল্প করে। মানে যত ধরনের এনজাইম আছে এনজাইমগুলো মূলত হয় নন স্ট্রাকচারাল প্রোটিন, আর স্ট্রাকচারাল প্রোটিনটা হয় হচ্ছে আমার দেহ গঠন বা বিল্ডিং ব্লক হিসাবে। তো ডেঙ্গু ভাইরাসের স্ট্রাকচার আমরা দেখতেছি এখানে ই ডাইমার, পি এম প্রোটিন, সি প্রোটিন, আমরা বুঝতেছি না। তাহলে আমরা আরেকটু নিচেই যাই, নিচে যে দেখি যে এখানে সি বলতে বোঝানো হয়েছে কি ক্যাপসিড প্রোটিন। তাহলে একদম প্রথম যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটা আসলে মূলত কি ক্যাপসিড প্রোটিন, 2 নাম্বার সেগমেন্ট হচ্ছে আমার মেমব্রেন প্রোটিন, আর 3 নাম্বার সেগমেন্ট হচ্ছে আমার এনভলপ প্রোটিন। আমরা করতে চাচ্ছি কি ডেঙ্গু ভাইরাসের এই এনভলপ প্রোটিনটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি, কিন্তু এটা তো একটা ছবি থেকে তো আর আমি সিকোয়েন্স নিতে পারবো না, তাই না? তাহলে সিকোয়েন্স নিতে হলে আমার কোথায় যাইতে হবে, সিকোয়েন্স নিতে আমার এনসিএবে যাইতে হবে, যে এই অ্যানোটেশন ফাইলটা দেখতে হবে, যেখানে প্রথম যে সেগমেন্টটা, সেই প্রথম সেগমেন্টটা কি, এটা একটা হচ্ছে ক্যাপসিড প্রোটিন, এই যে ক্যাপসিড প্রোটিন উল্লেখ করছে। ওকে ফাইন, তাহলে প্রথমটা ছিল আমার ক্যাপসিড প্রোটিন, দ্বিতীয়টা কি, প্রথমটা ছিল আমার ক্যাপসিড প্রোটিন, এবং এই দ্বিতীয় যে সেগমেন্টটা, সেই দ্বিতীয় সেগমেন্টটা হইতেছে আমার কি মেমব্রেন গ্লাইকোপ্রোটিন বা এম প্রোটিন। এই যে আমার দ্বিতীয়টা মেমব্রেন গ্লাইকোপ্রোটিন এম প্রোটিন। তৃতীয়টা কি, তৃতীয়টা হইতেছে আমার এনভলপ প্রোটিন, এই যে এখানে দেওয়া আছে এনভলপ প্রোটিন। তাহলে আমরা কাজ করব কোন অংশটা নিয়ে, এই এনভলপ প্রোটিন অংশটা নিয়ে। তাহলে এবার আমরা চলে যাই এনভলপ প্রোটিনে। তাহলে আমরা এখানে এনভলপ প্রোটিনে যদি ক্লিক করি, তাহলে এনভলপ প্রোটিন সম্পর্কে আমার ইনফরমেশনটা চলে আসবে। এনভলপ প্রোটিনটা কি, এনভলপ প্রোটিনটা হচ্ছে 495টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা আমার এই এনভলপ প্রোটিনটা গঠিত, এবং এনভলপ প্রোটিনটা আমার যে কোনো ভাইরাসের 281 নাম্বার পজিশন থেকে শুরু করে 775 নাম্বার পজিশন পর্যন্ত এই যে জিনোমিক লোকেশন। তাহলে এই যে এনভলপ প্রোটিনটা, এটা না এটা ছোট হবে কেন, আর একটু বেশি বড় হওয়ার কথা, একটু লেন্থটাতে মনে হয় ভুল আসতেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন, এবং এটা হচ্ছে 281 থেকে 775 পর্যন্ত এই 495টা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের কথা বলছে। জিনোম সিকোয়েন্সের বা জিনোমিক সিকোয়েন্সের পজিশনটা কিন্তু এখানে দেয়া নাই। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, আমাদের প্রোটিনটা কত 281 নম্বর অ্যামাইনো অ্যাসিড থেকে শুরু করে 775 অ্যামাইনো অ্যাসিড পর্যন্ত লম্বা, তার মানে টোটাল 495 অ্যামাইনো অ্যাসিড লম্বা হচ্ছে আমার এই প্রোটিনটা। তাহলে মানে কি অ্যারাউন্ড 500টা অ্যামাইনো অ্যাসিড এখানে আছে, অ্যারাউন্ড 500টা, 495টা অ্যামাইনো অ্যাসিড। তো 495টা অ্যামাইনো অ্যাসিড যদি থাকে, তাহলে কেউ একজন কি বলতে পারে যে আসলে নিউক্লিওটাইড কতগুলা, বা ডিএনএ তে আসলে কতগুলা ডিএনএ থাকবে? এটা তো আমার প্রোটিনের হিসাব, কেউ কি বলতে পারবে?
495টা যদি আমার অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে ডিএনএ সিকোয়েন্সটা আমার কত বড়? যে কেউ 3 দিয়ে গুণ করলে তো পাওয়া যায়। এটা কি বললা হাসনা? 3 দিয়ে কেন গুণ করব? এক একটা কোডন যেটা হচ্ছে প্রোটিন রিপ্রেজেন্ট করে, ওটা তো 3টা বেস পেয়ার নিয়ে গঠিত হয় সাধারণ। এক্স্যাক্টলি, যে আমাদের যে অ্যামাইনো অ্যাসিড আছে, একটা অ্যামাইনো অ্যাসিড মূলত একটা কোডন থেকে আসে এবং একটা কোডনকে রিপ্রেজেন্ট করতে আমার 3টা করে ডিএনএ নিউক্লিওটাইড প্রয়োজন পড়ে। তার মানে অ্যামাইনো অ্যাসিড যদি আমার 500 বেস পেয়ারের হয় তাহলে আমার নিউক্লিওটাইড সিকোয়েন্স বা ডিএনএ সিকোয়েন্সটা অ্যাটলিস্ট 1500 বেস পেয়ারের হবে। ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার ব্যাপারটা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আমরা প্রোটিনের ইনফরমেশনটা পাইছি, এখানে কিন্তু নিউক্লিওটাইডের ইনফরমেশনটা আমরা পাইনি। পাইছি কি? পাইনি। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই অর্গানিজমটা নিয়ে যখন কাজ করব, এই ইনভলভ প্রোটিনটা নিয়ে যখন আমরা কাজ করব, তো এই ইনভলভ প্রোটিনটা তো অলরেডি এক্সিস্টিং ডাটাবেজের একটা সিকোয়েন্সের অংশ। কিন্তু আমি কি করতে চাচ্ছি, আমি এই ইনভলভ প্রোটিনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি বাংলাদেশে এক্সিস্টিং যে আমাদের ল্যাবে যে স্যাম্পলটা কালেক্ট করতেছি সেই কালেকশন করে আমরা সেখানে ইনভলভ প্রোটিনটাকে আমরা তৈরি করব, বা ইনভলভ প্রোটিনের সিকোয়েন্সটা আমরা তৈরি করব। তো সেটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ডিএনএ আরএনএ ভাইরাসটাকে আরএনটা এক্সট্রাক্ট করতে হবে, তাহলে সেটা সিডিএনএ বানাইতে হবে, দেন সেই ভাইরাসটার কি করতে হবে, আমার অ্যাম্প্লিফিকেশন করতে হবে, পিসিআর অ্যাম্প্লিফিকেশন, যে আমার টার্গেট রিজন যেটা সেই রিজনটা আমি অ্যাম্প্লিফাই করতে চাই। তাহলে আমার টার্গেট রিজনটা কি? টার্গেট রিজনটা হচ্ছে আমার ইনভলভ প্রোটিন। এই রিজনটা আমরা কি করতে চাচ্ছি? অ্যাম্প্লিফাই করতে চাচ্ছি, কিন্তু আমাদের কাছে কি নাই? প্রাইমার নাই। তখন আমার কি করতে হবে? প্রাইমার ডিজাইন করতে হবে। তো প্রাইমার ডিজাইন করার জন্য আমরা কি করব? প্রাইমার ডিজাইন করার জন্য আমরা প্রথমত কি করব, এই এনসিবিআই ডাটাবেজে যাব, অ্যাকচুয়ালি ডাটাটা দেখব, ডাটাটা দেখে এই সিকোয়েন্সটা তো আমার লাগবে প্রাইমার ডিজাইন করতে হলে, তাহলে আমার কি লাগবে? এই সিকোয়েন্সটা আগে লাগবে। এই জন্য আমরা কি ব্যবহার করছি, এখানে একটা রেফারেন্স সিকোয়েন্স নিচ্ছি। রেফারেন্স সিকোয়েন্সের এই কত নম্বর পজিশন থেকে কত নম্বর পজিশন পর্যন্ত আসলে আমার এই ভাইরাসটার ইনভলভ প্রোটিনটা আছে সেটা কিন্তু আমার কি করতে হবে? বের করতে হবে। তো প্রথমত আমরা কি করতে পারি? এই ভাইরাস সিকোয়েন্সটা কি করতে পারি? আমরা ডাউনলোড করতে পারি। এই DNV2 সিকোয়েন্সটা আমরা এখান থেকে নিয়ে যাই, আমাদের ডাটার মধ্যে নিয়ে যাই, যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম। আচ্ছা, এখানে একটা নিউ ফোল্ডার খুলি, যেটা হচ্ছে ডেঙ্গু। আমরা কিন্তু একদম রিসার্চের শুরুতে, আমরা যখন রিসার্চ করতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি, আমরা কি করতেছি? আমরা ডেঙ্গু ভাইরাস নিয়ে কাজ করবো এবং ডেঙ্গু ভাইরাস 2 নিয়ে কাজ করব। তখন আমরা কি করছি? আমরা এনসিবিআই রিপোজিটরিতে গেছি, যে ডেঙ্গু ভাইরাস 2কে সার্চ করছি। সার্চ করার পরে ডেঙ্গু ভাইরাসের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটার সাথে আমরা কি করছি? আমাদের যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা কীভাবে পজিশন ওয়াইজ আছে সেটাকে আমরা দেখছি, এবং আমার লিটারেচার থেকে আমার মনে হয়েছে ডেঙ্গু ভাইরাসের ইনভলভ জিন নিয়ে আমার কাজ করা উচিত, বা ইনভলভ জিনটা আমার টার্গেট জিন, এইটা নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি। এখন কাজ করার আগে কি করতে হবে? আমাদের ওয়েট লেভে যখন আমরা কাজ করবো তখন আমার কি করতে হবে? এই অংশটা অ্যাম্প্লিফাই করতে হবে। সিকোয়েন্স করার আগে পিসিআর অ্যাম্প্লিফাই করতে হবে, পিসিআর অ্যাম্প্লিফাই করার পরে আমার কি করতে হবে? সিকোয়েন্সিংয়ে যাইতে হবে। তো তার আগে কি লাগবে? আমার প্রাইমার লাগবে, সেই জিনিসটা আমার এখান থেকে বের করতে হবে। তো এই জিনিসটা বের করার জন্য এই উদ্দেশ্যকে আমরা মাথায় রেখে আমরা কি করলাম, যে আমার এই অংশটা এই জিনোম সিকোয়েন্স থেকে নিয়ে নিতে হবে। তো আমরা যে সিকোয়েন্সটা ডাউনলোড করছি সেই সিকোয়েন্সের দিকে যদি আমরা খেয়াল করি, সেই সিকোয়েন্সটা আমরা ওপেন করবো কোথায়? মেগাতে, যেটা আমি আগের দিনকে বলছিলাম মেগাটা ইনস্টল করে নিতে। মেগাতে আমরা সিকোয়েন্সটা ওপেন করলাম। সিকোয়েন্সটা ওপেন করার পরে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আমরা দেখবো যে নিচে পজিশন দেওয়া আছে কত? 1 নাম্বার পজিশন। আচ্ছা, এই ভাইরাসের এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে পাচ্ছি কি? সাইট মানে কি? 44 নম্বর পজিশন। এটা হচ্ছে 44 নম্বর পজিশনের ডিএনএ। এটা টোটাল ভাইরাসটা কত বড়? টোটাল ভাইরাসটা 10,000 প্লাস হওয়ার কথা, এটা 10,723 বেস পেয়ার। কিন্তু এই যে আমার যে ভিজুয়ালাইজেশন বা এখানে যেটা আমি দেখতে পারতেছি, এই ইন্টারফেসে কিন্তু আমি জানি না যে কোন জায়গা থেকে কোনটুক মেমব্রেন প্রোটিন, কোন জায়গা থেকে কোনটুক আমার হচ্ছে এনভেলপ প্রোটিন, কোন জায়গা থেকে কোনটুক আমার ক্যাপসিড প্রোটিন, এটা সম্পর্কে কিন্তু আমি এখানে কোনো ইনফরমেশন পাইতেছি না। যখন আমি প্রাইমার ডিজাইন করব, আমি তো তখন টোটাল জিনোমটার প্রাইমার ডিজাইন করতে চাই না, আমি প্রাইমার ডিজাইন করতে চাই কি? সেই স্পেসিফিক এনভেলপ রিজিয়নের। তো এনভেলপ রিজিয়নে যদি আমি প্রাইমার ডিজাইন করতে চাই তাহলে আমার জানতে তো হবে যে এনভেলপ জিনটা আসলে কত নাম্বার পজিশন থেকে শুরু করে
কত নাম্বার পজিশন পর্যন্ত আছে, এইটা জানাটাকেই আমরা বলতেছি কি অ্যানোটেশন। তো আমরা কি করব, এইটা জানার জন্য আমরা চলে যাব এনসিবিআইতে, যে আমরা একটা ধারণা নিছি আমাদের কত বেস পেয়ারের আসলে হইতে পারে, কিন্তু এইটার জন্য আমার কি লাগবে, জিনোম অ্যানোটেশন ফাইল লাগবে বা জিন ব্যাংক ফাইল লাগবে। তো এখানে আমরা গ্রাফিক্যাল যে ভিউটা ছিলাম সেই গ্রাফিক্যাল ভিউটা থেকে চলে যাব হচ্ছে জিন ব্যাংক ফাইলে। এটা হইতেছে কি আমার জিন ব্যাংক ফাইল, যেটা আমার কি করবে, জিন ব্যাংক ফাইলের বৈশিষ্ট্য কি, জিন ব্যাংক ফাইলের একটা মেটাডাটা অপশন থাকবে, মেটাডাটার সাথে আমার জিনোমিক যে পজিশনগুলো আছে সেই জিনোমিক পজিশনগুলো অনুসারে কোন জিন আছে, কোনটা কোডিং রিজিয়ন, কোনটা নন কোডিং রিজিয়ন, এবং প্রত্যেকটা অংশের কি থাকবে আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেটাই হচ্ছে কি আমার জিনোম অ্যানোটেশন ফাইল। তো আমাদের এখন টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে ইনভলভ যে প্রোটিনটা আছে এই ইনভলভ প্রোটিনের পজিশনটা খুঁজে বের করা। তো স্পেসিফিকলি আমরা কি করব, এই জিনোম একদম প্রথম থেকে 1 নাম্বার থেকে শুরু করে 10,723 বেস পেয়ার পর্যন্ত খুঁজতে থাকবো যে কোথায় আমাদের এনভলভ জিনটা আছে। আমরা জানি প্রথম অংশটা কি থাকবে আমাদের, আমরা এখানে দেখছিলাম ছবিতে, প্রথম অংশটা থাকবে কি আমার ক্যাপসিড প্রোটিন। তাহলে 1 নাম্বার পজিশন থেকে শুরু করে যে অংশটা পাবো 96 নাম্বার পজিশন পর্যন্ত, এখানে সেটা দেয়া আছে এসএলএ বা স্টিম লুপ রেগুলেটরি স্পেস। তাহলে এই আমার খুঁজতে হবে কি, আমার খুঁজতে হবে হচ্ছে প্রথম ক্যাপসিডের অংশ। আচ্ছা, তাহলে প্রথম যে কোডিং রিজিয়ন, সে প্রথম কোডিং রিজিয়নটা শুরু হয়েছে 97 নাম্বার বেস থেকে শুরু করে 10,722 নাম্বার পর্যন্ত। তাহলে আমরা কোডিং রিজিয়নই তো আমার পুরোটা শেষ হয়ে গেল। তাহলে কেমন হইলো না, যে আমার তো প্রথম অংশ ছিল থাকার কথা ছিল ক্যাপসিড প্রোটিন, তারপরের অংশ থাকার কথা ছিল মেমব্রেন প্রোটিন, তারপরের অংশ থাকার কথা ছিল কি আমার টার্গেট এনভলভ প্রোটিন। তো আগের দিন যে জিনিসটা আমি পুরোপুরি ডিসক্রাইব আপনাদেরকে করিনি সেটাকে বলা হয়েছে ওপেন রিডিং ফ্রেম। ওপেন রিডিং ফ্রেম বলতে আমরা কি বুঝি, আমরা কি বলতে পারবো যে ওপেন রিডিং ফ্রেম কি জিনিস, কেউ কি জানে? কেউ একজন ওপেন রিডিং ফ্রেম সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে? আচ্ছা, ওপেন রিডিং ফ্রেম সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আমরা বলি ওপেন রিডিং ফ্রেম বা ওআরএফ কি জিনিস। ওআরএফ হচ্ছে এমন একটা জিনোমিক সিগমেন্ট যেখানে একটা স্টার্ট কোডন থাকবে এবং সবার শেষে কি থাকবে, একটা স্টপ কোডন থাকবে। তো স্টার্ট কোডন আর স্টপ কোডন কি জিনিস, স্টার্ট কোডন আমাদের কি করে ওইখান থেকে ইনিশিয়েশন করে, আর স্টপ কোডন কি করে টার্মিনেট করে বা শেষ করে। তো ওপেন রিডিং ফ্রেম হইতেছে এমন একটা রিডিং ফ্রেম বা ডিএনএর এমন একটা অংশ যার ভিতরে মাল্টিপল বা অন্য একাধিক কি থাকবে, জিনোমিক রিজন থাকবে বা জিন থাকবে, কিন্তু সেই সবগুলো জিন এক্সপ্রেসড হবে কি একটা পয়েন্ট থেকে আর শেষ হবে একটা পয়েন্টে। তার মানে একটা স্পেসিফিক জিন কিন্তু আমার এক্সপ্রেশন স্পেসিফিক টাইমে হওয়া লাগবে না। এই ওপেন রিডিং ফ্রেম এমন একটা ফ্রেম যার ভিতরে প্রত্যেকটা জিন একই সাথে কি হবে, তার ট্রান্সক্রিপশন ঘটবে বা তার এক্সপ্রেশন ঘটবে, এবং তার শুরু হবে এই সবগুলো জিনের আগে। তার মানে এখানে কোডিং রিজিয়ন্স থাকবে, অনেকগুলো কোডিং রিজিয়ন্স থাকবে, মানে অনেকগুলো জিন থাকবে। জিনের আগে একটা স্টার্ট কোডন থাকে এবং জিনের পরে একটা স্টপ কোডন থাকবে। যেটা যদি আমরা আরেকটু ভিজুয়ালি বুঝতে চাই, আমরা যদি চলে যাই আমাদের যে পিকচারটা ছিল এখানে, আমরা খেয়াল করি যে আমাদের এই ক্যাপসিড প্রোটিন, মেমব্রেন প্রোটিন, এনভলভ প্রোটিন থেকে শুরু করে এই পুরো 10,000 বেস পেয়ারের যে জিনোমিক রিজিয়নটা, এই পুরোটাই একই সাথে কি হয়, এক্সপ্রেশন হয় না। এমন না যে কোনো সময় ক্যাপসিড প্রোটিন তৈরি করতেছে ভাইরাস, কোনো সময় মেমব্রেন প্রোটিন তৈরি করতেছে, কোনো সময় এনভলভ প্রোটিন তৈরি করতেছে, ব্যাপারটা এরকম না। এর টোটাল যতগুলা প্রোটিন আছে সবগুলা প্রোটিন কি একই সাথে একই ওয়েতে একই ট্রান্সক্রিপ্টে কি হয়, তৈরি হয়, যেটাকে আমরা বলি ওপেন রিডিং ফ্রেম। আমাদের যেমন চোখের কালারের জন্য দায়ী যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো এবং চোখ রিলেটেড আমাদের যে ব্যাপারগুলো আছে বা প্রোটিনগুলো আছে সবগুলো কিন্তু এরকম বিভিন্ন ওপেন রিডিং ফ্রেমের আন্ডারে থাকে। ফলে চোখের কালার, চোখের সাইজ, চোখের অন্যান্য যে স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো আছে সেই স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো কিন্তু সব একই সাথে একই ওপেন রিডিং ফ্রেম থেকে বের হয়। তাই যদি হয় তাহলে টোটালটা আমার কি, টোটালটা তাহলে একটা প্রোটিনের ট্রান্সক্রিপ্ট হিসাবে আসবে। এই টোটাল ট্রান্সক্রিপ্টটা আমরা একসাথে দেখতে পারতেছি, কিন্তু আমার তো লাগবে কি, আমার তো লাগবে ভাগ। আমি হচ্ছে ইনভলভ প্রোটিনটাকে কিভাবে খুঁজে বের করব সেটা হচ্ছে আমার এখন মানে মেইন টাস্ক। তো আমরা আরেকটু নিচে গেলে দেখব যে এটা হচ্ছে পলিপ্রোটিন, 97 থেকে শুরু করে 438 নাম্বার বেস পর্যন্ত যে অংশটা, এটা পলিপ্রোটিন। তারপর ডেনভি1 গ্লাইকোপ্রোটিন, 97 শুরু থেকে এই যে 97 থেকে 400 পর্যন্ত। আবার এটা হচ্ছে কি রিপিটেটিভ সিকোয়েন্স, 97 থেকে শুরু করে
396 নাম্বার পজিশন পর্যন্ত হচ্ছে আমার ইনভলভ গ্লাইকোপ্রোটিন। আবার 439 নাম্বার পজিশন থেকে শুরু করে আমার 936 নাম্বার পজিশন পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে ডেনবি গ্লাইকোপ্রোটিন 1-এরই অংশ। কিন্তু এটার কি আছে, কিছুটা পার্থক্য আছে আমার ট্রান্সক্রিপ্টে। এটা হচ্ছে পিআরএম আর এটা কি ক্যাপসিড প্রোটিন সি। তাহলে এটা হচ্ছে কি আমার একটা রিপিটেটিভ সিকোয়েন্স, মানে এটা একটার সাথে ওভারল্যাপিং সিকোয়েন্স, যেটা আমি বলতে পারি। এরপরে যদি আমরা আরেকটু নিচে নামি আমরা কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি হচ্ছে এনভেলপ গ্লাইকোপ্রোটিন বা ই প্রোটিন। এই যে অংশটা, এটা হচ্ছে আমার এনভেলপ গ্লাইকোপ্রোটিন। এনভেলপ গ্লাইকোপ্রোটিন আগে কি থাকার কথা ছিল, এম প্রোটিন। এটা হচ্ছে আমার এম প্রোটিন, এটা এম প্রোটিন। তারপর হচ্ছে আমার ইনভলভ গ্লাইকোপ্রোটিন, এই অংশটা হচ্ছে আমার ইনভলভ গ্লাইকোপ্রোটিন। তাহলে ইনভলভ গ্লাইকোপ্রোটিনের জিনোমিক পজিশন কত, আমরা এবার একটু খাতা কলম নিব, নিয়ে এটা নোট করে নিব। এটা হচ্ছে 937 নাম্বার বেস থেকে শুরু করে 2421 নাম্বার পজিশন পর্যন্ত। আচ্ছা, তাহলে এটাকে আমরা ম্যানুয়ালি যখন করতেছি তখন আমরা একটু খাতা নিব, খাতা কলম নিয়ে এটা লিখবো যে 937 নাম্বার পজিশন থেকে শুরু করে 2421 নাম্বার পজিশন পর্যন্ত এই অংশটা হচ্ছে আমার এনভেলপ গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা এবার করব কি, আমরা যে সিকোয়েন্সটা ডাউনলোড করলাম সেখানে চলে যাব। এখানে আমার কি করতে হবে, প্রথম পজিশন হচ্ছে 937 নাম্বার পজিশন। তাহলে এখানে আমরা কি করব, সার্চ দিব 937, এই যে এখানে পৌঁছে গেছে। এটা হচ্ছে আমাদের 937 নাম্বার পজিশন, এই যে এখানে আসছে। এই 937 নাম্বার পজিশন থেকে শুরু করে আমাকে যাইতে হবে কোন পর্যন্ত, 2400, আমরা কি কেউ নোট করছি 2400 কত, 937 নাম্বার পজিশন থেকে শুরু করে 2421 নাম্বার পজিশনে আমরা চলে যাই। আমরা যখন সিলেক্ট করতেছি, আমরা তাহলে এই পয়েন্টটা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা কি আইডেন্টিফাই করতে পারতেছি? আমরা তো একটা ক্লিক করলে একটা বেজে পাইতেছি, এটা হচ্ছে 2754, কিন্তু একটা রেঞ্জ আমরা কিভাবে এখানে নিয়ে আসবো, তাই না? তো এখানে আমরা কি করব, প্রথমে লাস্টের পজিশনটা দেখব। লাস্টের পজিশনটা কত, এটা হচ্ছে 2400, 2700তে আছি আমরা এখনো। আমরা চলে যাই 2400তে, এটা 2200, এটা কততে, 2200। চব্বিশশো কত নম্বর পজিশন, 21। তাহলে আমরা 2421 নম্বর পজিশনে পৌঁছাই। এই যে এটা হচ্ছে আমাদের 2421 নম্বর পজিশন। কিন্তু আমরা গাধার মতো কি করলাম, এভাবে টানতেছিলাম। কিন্তু আমরা যদি এটা কপি করে 2421 নম্বর এখানে ইনসার্ট করতাম, তাহলে আমরা ঠিকই ওই পজিশনে পৌঁছে যাইতাম, তাই না? কই গেল আমার পজিশন, 2421 নাম্বার পজিশন। এই যে এই পজিশনটা হইতেছে আমার 2421 নাম্বার পজিশন। এবার আমি কি করতে চাচ্ছি, এটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি, এই সিকোয়েন্সটাকে কি করতে চাচ্ছি, ডুপ্লিকেট করতে চাচ্ছি। বা এই সিকোয়েন্সটাকে আমি ক্লিক করব, ক্লিক করে কপি পেস্ট করলে আমার কি হয়ে গেল, এই সিকোয়েন্সটা ডুপ্লিকেট হয়ে গেল। একই সিকোয়েন্স আমি কি করছি, দুইটা নিছি, ডুপ্লিকেট করছি। কেন ডুপ্লিকেট করছি, কারণ আমাকে একটা অংশ কেটে নিতে হবে। সেটা কত, 2421 নাম্বার পজিশন। এইটা হচ্ছে আমাদের 2421 নাম্বার পজিশন। তো এরপরে যে অংশটা আছে সেটা 2422 নাম্বার পজিশন। তাহলে 2422 নাম্বার পজিশন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যে অংশটা আছে এটাকে আমরা কি করে দিব, ডিলিট করে দিব। তাই জন্য শিফট চেপে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই অংশটা কি হলো, সিলেক্ট হয়ে গেল। এবং এটাকে কি করলাম, আমরা ডিলিট বাটনে চাপলে ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা এই দিকে আসি, এই যে
এই যে এইটা হচ্ছে আমার তাহলে কি 2421 নাম্বার পজিশন। আমরা 2421 নাম্বার পজিশনের পরে যে বাকি অংশটা আছে ওটাকে কি করছি, ডিলিট করে দিছি। আচ্ছা, আর আমাদের প্রথম যে অংশটা ছিল সেটা কত নম্বর অংশ ছিল? 937। তাহলে 937, 937, এইটা হচ্ছে আমাদের 937 নাম্বার পজিশন। তাহলে এর আগ থেকে শুরু করে একদম প্রথম পর্যন্ত যে অংশটা সেটাকে শিফট চেপে আমরা যদি ক্লিক করি তাহলে ওটুকু সিলেক্ট হয়ে গেল, ওটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে দেখতেছি কি এই জিনিসটা কিন্তু আর আগের মতো একই পজিশনে নাই, আছে কি আগে যেরকম মিল ছিল, যেমন কন্ট্রোল জেড যদি দিই তাহলে আমরা দেখতে পারি এটা কি ছিল, আগে পরপর পরপর মিল ছিল না পজিশন ওয়াইজ। আমরা কি করতেছিলাম, আমাদের একটা সিকোয়েন্সকে স্কেল হিসাবে ধরে নিছি, এই সিকোয়েন্সটাকে স্কেল হিসাবে ধরে নিছি, নিয়ে আমরা আরেকটা সিকোয়েন্স থেকে কি করতেছিলাম, এই পজিশনগুলো কেটে কেটে আমার টার্গেট রিজনটাকে বের করে নিচ্ছিলাম, তাই না? তো যখনই আমরা লাস্টের অংশ ডিলিট করছি তখন সমস্যা হয়নি। কেন সমস্যা হয়নি? কারণ প্রথম অংশটা কি আছে, অ্যালাইনড আছে। এইটাকেই বলি কি আমরা অ্যালাইনমেন্ট। এই পজিশন আর এই পজিশনটা কি আছে, একসাথে অ্যালাইন অবস্থায় আছে। তাই এই জন্য লাস্টের অংশ ডিলিট করাতেও আমাদের কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। কিন্তু আমরা যখন 937 নাম্বার পজিশনটাকে পিক করছি, এটা 937 নাম্বার পজিশন, এর প্রথম অংশটা যখন আমরা ডিলিট করে দিচ্ছি, তখন যে জায়গা থেকে আমরা ডিলিট করছি এই 937 নাম্বার পজিশন ছিল, সেই 937 নাম্বার পজিশনের ওই বেসটা কি হয়েছে, এখন 1 নাম্বার পজিশনে চলে আসছে। তার মানে কি এই জিনিসটা আর অ্যালাইনড নাই। তো অ্যালাইন করার জন্য আমাকে কি করতে হবে, ডাব্লিউতে যে অ্যালাইন ডিএনএ দিয়ে আমরা সব দুটো সিকোয়েন্স সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন করি তাহলে আমার কি হবে, এটা আবারও পজিশনটা জায়গায় চলে আসবে। এই যে তাহলে প্রথম অংশটা খালি খালি খালি, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা আমার কত নাম্বার পজিশন, এই যে 937 নাম্বার পজিশন। কিন্তু এই যে 2 নাম্বার সিকোয়েন্সের এইটা কত নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন। আবার লাস্টের দিকে যদি যায় তাহলে এই পজিশনটা কি আমার 2421 নাম্বার পজিশন, কিন্তু আমার সিকোয়েন্সের লাস্ট পজিশন। তো এই 2421 নাম্বার পজিশন আর হচ্ছে 937 নাম্বার পজিশন, এইটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই, 2421 বিয়োগ 937। আমরা একটু করি, করে একজন একটু অ্যান্সারটা বলি। 937 থেকে 2421 থেকে 937 বাদ দিলে কত হয়, 1484। 1484। কিন্তু এর সাথে কি করতে হবে, আমার 1 যোগ করতে হবে, কারণ প্রথম পজিশন এবং লাস্টের পজিশন আমরা ইনক্লুডেড করছি, ধরে নিছি। তাহলে আমার বিয়োগ হবে 2421 মাইনাস 937, যে আউটপুটটা পাবো তার সাথে কি +1, কারণ এই যে প্রথম নাম্বার পজিশন এবং লাস্ট নাম্বার পজিশনও তো এখানে ইনকর্পোরেটেড, তাই না? তাহলে দুইটা পজিশন আমি ধরবো না, বিয়োগ করে 1 যোগ করবো, তাহলে কত হবে টোটাল আউটপুট কত, 2421 থেকে 937 বাদ দিলে কত থাকে, তাহলে ভাই 1485 টোটাল, এক যোগ করে 1 যোগ করে 1485। তাহলে আমার যে ইনভলভ প্রোটিনটা, সেই ইনভলভ প্রোটিনটার সাইজ হচ্ছে 1485 বেস পেয়ার। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের টার্গেট অংশটাকে কেটে নিছি, কার সাথে মিলায়ে, একটা রেফারেন্সের সাথে মিলায়ে। এই কেটে নেওয়ার পরে এই অংশটাকে নিয়ে আমরা এখন কাজ করবো, বা প্রাইমার ডিজাইনিং করবো, বাকি কাজ করবো, বা আমার টোটাল রিসার্চটা এই অংশ নিয়ে টার্গেটেড। তো এই অংশটা কিন্তু আমার এখনো আমার কাছে নাই, এখনো কি আছে, আমি এটা কেটে রাখছি। তো এটাকে আমি কি করব, ফাইনালি নিব। তা ফাইনালি নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এইখান থেকে শুরু করে শিফট চেপে এই লাস্টের পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এই টোটাল অংশটা আমার কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল সি চেপে এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের ডেঙ্গু যেটা ছিল সেখানে ক্লাসে রয়েছে, 2 মিনিট দিচ্ছি আমি। সেখানে আমরা নিউ করব। কালকে আমরা কি করছিলাম, ফাস্টা ফাইল বানানো শিখছিলাম, সেটা কিভাবে কাজে আসবে সেটা আজকে বুঝতে পারবো। এই যে আমরা এটা লিখবো কি, ই জিন বা এনভলপ জিন। এটা এনভলপ জিনটা কার, ডেঙ্গুর। এটা কি খালি, এটাকে আমরা কি করব, ফাস্টা ফাইল বানাবো শুধুমাত্র কি এনভলপ জিনের ফাস্টা। এটাকে আমরা কি করে দিব, পেস্ট করে দিব, এর মধ্যে পেস্ট করে দিয়ে উপরের অংশে আমাদের কি লাগবে, যেহেতু এটাকে ফাস্টা ফাইল বানাবো তো আমার কি লাগবে, একটা গ্রেটার দেন সাইন দেওয়া লাগবে, এবং এটা একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। তাহলে এটা আমার কি, এটা আমি এখন এবার লিখবো যে এটা হচ্ছে ই জিন
আন্ডারস্কোর ইজিনের পজিশন কত থেকে কত, এটা আমরা এখানে এবার লিখে দিব যে এটা হচ্ছে এটা হচ্ছে 2421 শেষ, শুরু হয়েছে 937 থেকে, এই যে হাইপেন আলটিমেট বেজ আমি কত পাচ্ছি, 1485। তাহলে টোটাল 1485 বিপি। তাহলে আমরা কিভাবে এই যে ডেসক্রিপশনটা লিখলাম সেটা বুঝতে পারছি। আমরা প্রথমে জিনটা সম্পর্কে আইডিয়া দিছি, যেটা আমার ইনভলভ জিন বা ই জিন, তারপরে পজিশন, স্টার্টিং পজিশন, লাস্ট পজিশন কোনটা সেটা আমি লিখলাম, এবং আমি কি লিখলাম যে আমি কত সাইজের প্রোডাক্ট এখান থেকে পাচ্ছি, টোটাল অংশটা কত বেস পেয়ারে। তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি দেখব নিচেই কিন্তু আমার একটা ইনফরমেশন আছে 1485। তাহলে আমি যে অংশটা সিলেক্ট করছি এটা কি আমার টোটাল ই জিনের অংশটা। তাহলে কতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো ক্যারেক্টার ততগুলো নিউক্লিওটাইড, সেটা আমরা পাচ্ছি কি 1486। একটা কেন বেশি হলো, ওই যে এখানে স্পেসের কারণে, স্পেস ধরছিলাম তাই। আচ্ছা ঠিক আছে, এই যে তাও তো একটা বেশি আসে। তাহলে আমাদের কি ক্যালকুলেশনে ভুল হইলো বা কাট করে নিতে ভুল হইলো, হয়তো এক বেস পেয়ার এদিক ওদিক হইতে পারে, যেটা আমরা এখান থেকে করছি আর কি, মানে কাট করছি যখন, তখন হয়তো মানে পজিশনটা যেটা কাট করছি এটা হচ্ছে 2421, আর এটা কত 937, ঠিকই তো আছে। তাহলে এক বেস পেয়ারটা কেন বাড়লো, একটু আগে তো ঠিকই ছিল, অথবা কোনো না, এই যে আচ্ছা 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 আচ্ছা, এই যে 14, এবার ঠিক আছে 1400 কত 1485টা আমার ক্যারেক্টার সিলেক্ট হয়েছে 1513টা ক্যারেক্টারের মধ্যে। তাহলে বাকি ক্যারেক্টারগুলো আসলে কি রিপ্রেজেন্ট করছে, বাকি ক্যারেক্টারগুলো আমার সিকোয়েন্সের ইনফরমেশন রিপ্রেজেন্ট করছে। তো এইটাকে কি করবো, এবার এই ফাইলটাকে আমরা কি করবো, সেভ অ্যাজ করবো। কোন ফাইলে কনভার্ট করবো, ফাস্টা ফাইলে, তার জন্য অল অংশটা সিলেক্ট করবো করে ই জিনের যে অংশটা আছে এটাকে আমরা কি করবো .fast তে কনভার্ট করে ফেললাম। তো আমরা কি করছি, আমরা ইনভলভ জিনটাকে বের করে নিছি, ইনভলভ জিনটা বের করে নিয়ে আমরা এখন কি করতে পারি, আমাদের যে জিনটা সেটা আমার কাছে ডেঙ্গুর কমপ্লিট জিনোম আছে ডেনভি2 এর, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে টার্গেট রিজন সেটাও আছে। এখন যদি এটার আমরা প্রাইমার ডিজাইন করতে চাই, তাহলে আমরা প্রাইমার ডিজাইন সেকশনে চলে যাব। তো প্রশান্ত, আপনাদের যেহেতু আজকে প্রাইমার ডিজাইনের অংশটা হবে না আমার এই সেশনের কারণে, তো আগামী কালকে প্রশান্ত এখান থেকে কিভাবে প্রাইমার ডিজাইনিং করবে এটার টোটাল প্রসেসটা ওটা দিয়েই শুরু করবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে ই জিনটা নিলাম, ই জিনটাকে আমরা কি করব, অ্যালাইন করব। কার সাথে অ্যালাইন করব, আমাদের এই যে নেক্সট টপিকটা ছিল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি গ্লোবাল অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে কি মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে আগে থেকে? অ্যালাইনমেন্ট দুই প্রকার। অ্যালাইনমেন্টটা কিভাবে কাজে আসে সেটা আমরা মাত্র দেখলাম, যে আমরা যখন একটা সেগমেন্ট বা একটা পোরশন কেটে নিতে চাচ্ছি, অবশ্যই কি করা লাগতেছে, আমার ওই সেগমেন্টটাকে অন্য সিকোয়েন্সের সাথে পর কি করা লাগতেছে, বসানো লাগতেছে। এর নিচে এ, টি এর নিচে টি, জি এর নিচে সি, যেখানে যেখানে মিলবে সেখানে ম্যাচ অনুসারে কি হবে, এটা অ্যালাইন হবে। তো এটা আমরা বুঝতে পারলাম কিনা। তো এই অ্যালাইনমেন্টটা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে আমার লোকাল অ্যালাইনমেন্ট। লোকাল আর গ্লোবাল বলতে সবসময় বোঝাই কি, কমপ্লিট। গ্লোবাল মানে আমাদের পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে সবগুলো একসাথে, আর লোকাল বলতে বোঝাই যেমন বাংলাদেশ। তো এইখানে আমরা যদি অ্যালাইন করি, তাহলে আমরা কি করতে পারি, আমরা কিছু সিকোয়েন্স ডাউনলোড করতে পারি অ্যালাইনমেন্টের জন্য। আমরা একদম প্র্যাকটিক্যালি সেই জিনিসটা বুঝবো যে গ্লোবাল কোনটা আর লোকাল কোনটা। তো আমরা ডেনভি বা ডেঙ্গু ভাইরাসের যে জিনোমগুলো আছে সেই জিনোমগুলো আমরা নামাবো কয়টা, এনসিওয়াই একটু ঝামেলা দিচ্ছে মাঝে মাঝে। দেখছি আমার এটা ফিল্টার হয়ে আছে। আচ্ছা, এখান থেকে আমি র্যান্ডমলি কি করলাম, র্যান্ডমলি কয়টা, কিন্তু এটা এত এরকম আসতেছে কেন,
এর একটু ঝামেলা করতেছে, এনসিবাই ডাটাবেজে মনে হয় কাজ চলতেছে, এই জন্য একটু, এই যে এনসিবাই ডাটাবেসটা আগের দিনও একই প্রবলেমে ছিল। আচ্ছা, আমরা এখান থেকে ডেঙ্গু ভাইরাসের কয়টা জিনোম আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে এটাকে আমরা কি করতে হবে, সিলেক্ট করার পরে আমরা সেন্ড টু অপশনে যেয়ে আমরা ফার্স্টটাতে ক্লিক করে আমরা ক্রিয়েট ফাইল দিলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে আমরা দেখা যাচ্ছে কতগুলা নিছি, মাল্টিপল কি করছি আমরা, সিকোয়েন্স নিছি। তাহলে এটাকে আমরা রিনেম করতে পারি। এখানে কয়টা জিনোম আছে আমরা একটু যদি খেয়াল করি, এই যে প্রথমে একটা 10,000 বেস পেয়ারের জিনোম, তারপরে আরও কিছু জিনোম পর একই ফাস্তা ফাইলের মধ্যে আমার আছে। তো এটাকে আমরা রিনেম করি, এটা হচ্ছে যে মাল্টি ফাস্তা অফ ডেনভি। এবার এটাকে যদি আমরা ওপেন করি মেগাতে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কয়টা সিকোয়েন্স দিচ্ছি, 4টা সিকোয়েন্স দিচ্ছি কার, ডেঙ্গু ভাইরাস 2 এর। একটা হচ্ছে এই যে এখানে রিজনটা বলা আছে, এটা হচ্ছে গুয়েনিয়া প্রভিন্স থেকে আসছে। এটা হচ্ছে জেদ্দা বা জেদ্দা সম্পর্কে আমরা জানি গুয়েনিয়া, এটাকে আমার জিনোমিক জিও লোকেশন, কোনটা কোন রিজন। এখানে 4টা আমরা সিকোয়েন্স দিচ্ছি মূলত। এখন নেওয়ার পরে দেখতেছি কি এই সিকোয়েন্সগুলো কি কমপ্লিট জিনোম নিছিলাম। তো আমরা যখন টোটাল কমপ্লিট জিনোমের সাথে কমপ্লিট জিনোমকে মিলাবো বা অ্যালাইন করব, সেটাকে বলবো আমরা হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট। এবং গ্লোবাল অ্যালাইনমেন্ট দুইটা প্রসেসে ঘটছে, বা অ্যালাইনমেন্ট প্রসেসটা দুইটা প্রসেসে ঘটছে, একটা হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট আর একটা হচ্ছে কি মাল্টিপল অ্যালাইনমেন্ট। তার মানে এইখানে যে সিকোয়েন্সগুলো আছে প্রথমত তারা কি করছে, পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করছে, যেটা এখানে ঘটছে মানে প্রত্যেকটার সাথে, মানে এইটার সাথে এইটা, আবার এইটার সাথে, আবার প্রথমটা আবার এইটার সাথে, আবার তৃতীয়টার সাথে, এবং দ্বিতীয়টা চতুর্থটার সাথে, এভাবে করে আবার তৃতীয়টা চতুর্থটার সাথে, এভাবে প্রত্যেকটা সিকোয়েন্স পেয়ার ওয়াইজ একে অপরের সাথে কি পজিশন ওয়াইজ মিলাইছে, নিজেকে মিলাইছে। মিলানোর পরে অ্যালাইনমেন্ট যেটা হইলো সেটা হচ্ছে পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট। পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট করার পরে এই টোটাল যতগুলো সিকোয়েন্স আছে সেই টোটাল সিকোয়েন্সগুলোর মধ্যেও কি ঘটছে, আবার একটা অ্যালাইনমেন্ট করছে, সেটাকে বলতেছি কি আমরা মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। তো পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট সবসময় ঘটবে দুইটার মধ্যে, আর মাল্টিপল ঘটবে যতগুলো আমরা সিকোয়েন্সি সবগুলোকে একসাথে করে। এটা সময় নিতেছে, কেন সময় নিতেছে, কারণ এটা একটা কমপ্লিট জিনোম। আগে আমরা দেখছি এটা কিন্তু পজিশন ওয়াইজ মিলে ছিল না। আচ্ছা, এটা একটু টাইম নিক। এই ফাঁকে কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাই ওই যে 4টা সিকুয়েল একসাথে ডাউনলোড করলে কি হবে, কি হবে? ওই যে সিলেক্ট করে আমরা কি করলাম, আমরা যখন সিকোয়েন্স ডাউনলোড করলাম তখন আমরা কি করছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সিকোয়েন্সকে জাস্ট কি করছি এখানে মার্ক করছি। মার্ক করে এই যে সেন্ড টু অপশনে যাব, যে এখানে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করলে কোন ধরনের ফাইল ফরম্যাট চাচ্ছি আমি সেটা এখান থেকে পাবো। এই জিটিএফ বা জিএফএফ ফাইল ফরম্যাট সম্পর্কে গতকালকে বললাম বা আজকে বলছি, সেটা হচ্ছে কি এটা জিনব্যাংক ফাইল ফরম্যাট। আমরা সেটা চাচ্ছি না, আমরা ইনফরমেশন চাচ্ছি না, আমরা সিকোয়েন্স ফার্স্টে যাচ্ছি। তো ফার্স্টে ক্লিক করলাম, তারপর ক্রিয়েট করলে ক্রিয়েটে চাপ দিলে এটা জাস্ট ডাউনলোড হয়ে যাবে। এই যে আচ্ছা, বুঝতে পারছি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা, আমরা তো ডেঙ্গু ভাইরাসের জন্য এনভেলপ প্রোটিনটা নিচ্ছি, আমাদের টার্গেটেড রিজিয়নটা হচ্ছে এনভেলপ প্রোটিন। তো এটা কি আসলে অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে কি টার্গেটেড প্রোটিনটা কি আসলে ভ্যারি করে, নাকি মোস্ট অফ দ্য ভাইরাস আসলে এই পার্টিকুলার এই পোর্শনটা নিয়ে কাজ করা হয়? না আমরা নাকি এটা আসলে ইউনিভার্সাল? এনভেলপ প্রোটিনটাকে আমরা কেন নিছি, এটা হচ্ছে আমার লিটারেচার থেকে আসছে, আমার রিসার্চ আইডিয়া থেকে আসছে। আমরা দেখছি যে সব থেকে বেশি মিউটেশন কোথায় ঘটে, কোন জিনে ঘটে, দেখলাম ই জিন। তাহলে ওইটা কি আমার মিউটেশনাল হটস্পট, ওই জন্য আমরা ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে ই জিনটা পিক করে নিছি। কিন্তু যেমন SARS-CoV-2, কোভিড-19, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি স্পাইক প্রোটিন, এস প্রোটিনটাতে সব থেকে বেশি মিউটেশন থাকে, এবং ওইটাকে বলতে আমরা কি মিউটেশনাল হটস্পট পজিশন। তো আমার রিসার্চের টার্গেট অনুসারে কি করছি, আমরা ওই জিনটাকে পিক করছি, এই জন্যই তো এটার নাম দিছি আমরা টার্গেট আইডেন্টিফিকেশন বা টার্গেট জিন ফাইন্ডিং। মানে আমরা যেটা নিয়ে কাজ করতে চাই সেটা তো আমার রিসার্চের উদ্দেশ্যের সাথে অ্যালাইন হইতে হবে, তাই না? তো ওই অনুসারে আমি যে লিটারেচার পড়ছি সেই অনুসারে আমি টার্গেট করছি, আমি এই জিনটা নিয়ে কাজ করব।
আমার যদি টার্গেট সি জিন নিয়ে থাকতো তাহলে আমি কি করতাম, সি জিনটা ডেঙ্গুর কেটে নিতাম, নিয়ে আমি সেখানে মিউটেশন অ্যানালাইসিস করতাম। এটা হচ্ছে আমার টার্গেট বেসিসে। কথা কি বোঝা গেছে? হ্যালো, জি ভাই, হ্যাঁ, তুমি কি ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার না হলে তুমি আরেকটু ভালো করে বলো, তুমি কি জানতে চাচ্ছ যে বারকোড রিজন কি, টার্গেট রিজন কি, কেন আমি এটা ইজিন নিলাম, তাই না? হ্যাঁ, আমি মূলত আসলে হ্যাঁ, কোশ্চেন করছিলাম যে মানে এখন যখন আমি মনে করো যে আমি যখন কাজ করব একটা অর্গানিজমের মলিকুলার আইডেন্টিফিকেশন নিয়ে, তখন আমি ভাইরাস আইডেন্টিফাই করার জন্য কি করব, 16S এর পোর্শনটা পিক করে নেব, সরি ব্যাকটেরিয়া আইডেন্টিফিকেশনের জন্য। আমি যখন ফাঙ্গাস নিয়ে কাজ করবো তখন আইটিএস রিজনটা আমি পিক করে নিব। আমি তো টোটাল রাইবোজোমাল ক্রোমোজোমের ডিএনএটা তো আমি তো নিচ্ছি না, আমি নিচ্ছি কি শুধুমাত্র আইটিএস রিজিয়নটা বা আমি 16S রিজনটা। আমি যখন বারকোডিং করতেছি তখন আমি টোটাল কিন্তু বারকোড মাইটোকন্ড্রিয়াল জিনোমটা নিচ্ছি না, আমি কি নিচ্ছি, সাইটোক্রোম সাব ইউনিট বি বা সিওয়াইটি বি, সাইটোক্রোম সি অক্সিডেজ, সাব ইউনিট, হ্যাঁ, হ্যাঁ সিওয়াই, সাইটোক্রোম সি অক্সিডেজ। হ্যাঁ সাইটোক্রোম অক্সিডেজ সাব ইউনিট বি। এটা কেন আমি পিক করে নিচ্ছি, কারণ আমি কিন্তু টোটাল মাইটোকন্ড্রিয়াল ডিএনএটাকেও সিকোয়েন্স করতে পারতাম না, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ ইউনিট বি কে নিলে আমি ডিএনএ বারকোডিং এর কাজটা করতে পারবো। সো এটা হচ্ছে আমার উদ্দেশ্য বা অ্যাপ্লিকেশন অনুসারে। যখন আমি সাইটোক্রোম অক্সিডেজ সাব ইউনিট বি এর প্রাইমার ডিজাইন করব বা ওইটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাবো, আমাকে তো ওই জিনোমিক পজিশনটাকে তো জানতে হবে যে টোটাল মাইটোকন্ড্রিয়াল জিনোমের ভিতরে ওই অংশটা কোন জায়গায় আছে, তাই না, এবং ওই অংশের সিকোয়েন্সটা কি, তাহলেই তো আমি বুঝবো যে ওই অংশের সিকোয়েন্সের সাথে আমার সিকোয়েন্সের ভেরিয়েশনটা কোথায়। এই জন্য তো ওই সিকোয়েন্সটা তো আমার আগে লাগবে। এই জন্য আমরা কি করলাম, অ্যানোটেশনের মাধ্যমে আমরা একটা রেফারেন্স স্যাম্পলের সাথে আমার স্যাম্পলটাকে অ্যালাইন করলাম, অ্যালাইন করে যেটা আমার পজিশন, সেই পজিশন অনুসারে আমি ওটাকে কেটে নিলাম। তো এখানে আমরা কি করছি, অ্যালাইনমেন্টে পৌঁছাই গেছি। এই যে এটা অ্যালাইনমেন্টের আমার ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে টোটাল অ্যালাইনমেন্ট। এই এখানে আমরা কি দেখতে পাচ্ছি, জেনেটিক ভেরিয়েশন আছে, এই যে সি থেকে টি হয়েছে। আমরা একদম প্রথম পজিশনে যদি চলে যাই, প্রথম পজিশনে এই যে অ্যালাইন হয়েছে আমার প্রথম সিকোয়েন্স থেকে, এই যে 4টা সিকোয়েন্স, এইটা প্রথম সবগুলো বেস এ, সবগুলো বেস জি, সবগুলো বেস টি। তাহলে যে অংশগুলোর মধ্যে কোনো মিউটেশনাল ভেরিয়েশন নাই, মানে এইখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত দেখতেছি সবগুলো একই, এইগুলোকে বলে আমার কনজার্ভ রিজিয়ন। আর যে অংশে আমার মিউটেশন আছে বা চেঞ্জ, সেটাকে বলে আমার ভেরিয়েবল রিজন। এই যে এটা এ ছিল, এখানে তৈরি হয়েছে কি জি। তো এটা এই যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটাকে বলতেছি আমরা হচ্ছে গ্লোবাল অ্যালাইনমেন্ট। আচ্ছা, লোকাল অ্যালাইনমেন্টটা কি? এই গ্লোবাল অ্যালাইনমেন্ট তো আমরা বুঝলাম। লোকাল অ্যালাইনমেন্ট সম্পর্কে যদি আমার জানতে হয় তাহলে আমি এটা কেটে দিই। লোকাল অ্যালাইনমেন্ট হচ্ছে আমার লোকাল রিজন। গ্লোবাল অ্যালাইনমেন্ট মানে কি, আমার কমপ্লিট জিনোম। কমপ্লিট জিনোম নিয়ে আমি কমপ্লিট জিনোমের সাথে কমপ্লিট জিনোম কম্পেয়ার করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার গ্লোবাল অ্যালাইনমেন্ট। আচ্ছা, লোকাল অ্যালাইনমেন্টের জন্য আমরা এই সিগমেন্টটা নিলাম, সরি ওপেন করি আমরা এটা মেগা 7-এ ওপেন করে আমরা এখান থেকে কিছু সিকোয়েন্স বাদ দিয়ে দিই যাতে একটু তাড়াতাড়ি হয়, তাই আর কি। আচ্ছা, এখানে আমরা কি করব, এডিট সিকোয়েন্সে গেলে আমরা সিকোয়েন্স ইনকর্পোরেটেড করতে পারবো। ইনকর্পোরেট করব কোনটা, আমাদের ডেঙ্গুর ইনভলভ জিনেরটা। ইনভলভ জিনের এটা এখানে আসছে, ইনভলভ জিন, এই যে এটা আমার কমপ্লিট জিনোম আর এটা কি আমার ইনভলভ জিন। যখন কমপ্লিট জিনোমের সাথে আমার টার্গেট রিজিয়নটাকে আমি কি করব, অ্যালাইন করব, সেটাকে বলতেছি আমরা কি লোকাল অ্যালাইনমেন্ট। আমরা যে লোকাল অ্যালাইনমেন্টটা করছি, এই যে অ্যালাইন হয়েছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট হওয়ার আগে এবং অ্যালাইনমেন্ট হওয়ার পরের পরিস্থিতি সম্পর্কে আমরা এটা হচ্ছে অ্যালাইনমেন্ট হওয়ার আগে, প্রথম পজিশনে পরেরটা জি, তারপরে টি। এটা কিন্তু ম্যাক্সিমাম মিল নাই, কারণ এটা প্রপারলি কি অ্যালাইন হয় নাই, এটা একদম শুরু থেকে বসছে, তাই না, কিন্তু এটা তো অ্যালাইন্ড পজিশন না। তাহলে এই সিকোয়েন্সটা আমার এই প্রথম সিকোয়েন্সের যে পজিশনে ম্যাচ খাবে সেই পজিশনে এসে যে কি হবে, অ্যালাইন হবে। এইটাই আসলে অ্যালাইনমেন্টের প্রিন্সিপাল, যে এটার আমার সিকোয়েন্স, টার্গেট সিকোয়েন্স এবং রেফারেন্স সিকোয়েন্স দুটাই কিন্তু একই পজিশন থেকে শুরু হয়েছে, কিন্তু একই পজিশন থেকে শুরু হওয়ার কথা না। অ্যালাইনমেন্টের পরে যদি আমরা একটু খেয়াল করি, অ্যালাইনমেন্ট পরে দেখতে চাই যে প্রথম অংশটা কিন্তু আমার খালি, কারণ এই অংশটাতে আমার সি জিন ছিল, এম জিন ছিল, কিন্তু ই জিনটা সি জিন এম জিনের কি পরে। এই যে এইখান থেকে আমার শুরু হয়েছে মূলত আমার ইনভলভ জিন, এই যে 937 বেস পেয়ার, তাই না। তো এইভাবে করে আমরা আমাদের রেফারেন্সের সাথে লোকাল অ্যালাইনমেন্টগুলো আমরা কি করতে পারি, কন্ডাক্ট করতে পারি। এবং অ্যালাইনমেন্টটা আমাকে কি কাজে হেল্প করে, অ্যালাইনমেন্টটা আমাকে এই যে এখানে একটা মিউটেশনাল চেঞ্জ দেখতে পারতেছি, এই যে আমার চেঞ্জ সি থেকে কি হয়েছে টি, কত নাম্বার পজিশনে, এটা হচ্ছে 1365 নাম্বার পজিশন।
তো আমি যদি এই মিউটেশনটাই দেখতে চাই, এই যে সি থেকে টি এই মিউটেশনটা দেখতে চাই, তাহলে আমি কি করব, প্রাইমার ডিজাইন করব। তখন কি করব, এই ইনভলভ জিনের এই আমার পজিশনের আগে একটা অংশ নিব, পরে একটা ইনভলভ জিনের শুরুর দিকে আমি একটা অংশ নিব, শেষের দিকে একটা অংশ নিব। আমি এখান থেকে আমার শুরু হয়েছে, দেখা যাচ্ছে আমি এখান থেকে আরো 50 বেস পেয়ার সামনে থেকে আমি কি করলাম, আমি প্রাইমার ডিজাইনটা করলাম। আমি যদি মিউটেশন অ্যানালাইসিসটা করতে চাই, তাহলে আমার রেফারেন্স সিকোয়েন্সের সাথে এটার সাথে আমি কি আরো অন্যান্য সিকোয়েন্সগুলোও কি করতে পারি, ইনভলভ করতে পারি। তাহলে আমরা ইনসার্ট সিকোয়েন্সে যাই, এখানে তো আমাদের আরো কিছু সিকোয়েন্স ছিল মাল্টি ফাস্তা, সেটাকে আমি অ্যালাইন করলাম করে এখানে আমার মাল্টিপল কতগুলো ফাস্তা আসছে। এবার এই টোটাল অংশটাকে কমপ্লিটলি সিলেক্ট করে দেন আমরা অ্যালাইন করে আমরা কি করতে পারি, আমাদের ফার্দার কাজগুলো প্রসিড করতে পারি। তো অ্যালাইনমেন্ট দুই প্রকার, গ্লোবাল অ্যালাইনমেন্ট, মাল্টিপল গ্লোবাল অ্যালাইনমেন্ট, লোকাল অ্যালাইনমেন্ট এর সম্পর্কে আমরা জানলাম। পেয়ার ওয়াইজ অ্যালাইনমেন্ট কি বুঝতে পারলাম আমরা, হচ্ছে যে মাল্টিপল অ্যালাইনমেন্ট কি সেটাও আমরা বুঝতে পারলাম। তো আজকে আমাদের লেসন এই পর্যন্তই, এটা আর এক্সটেন্ড করব না। এখন পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম আজ 2 দিনে যে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভতে কিভাবে যাইতে পারি, আমাদের এক্সিস্টিং ডাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি বা কিভাবে অ্যাক্সেস করতে পারি। এর সাথে করে আমরা যদি কোনো একটা রিসার্চ কন্ডাক্ট করতে চাই, তাহলে আমরা সেই রিসার্চ করার জন্য আমার যে জিনোমিক রিজন আছে বা টার্গেট রিজন আছে সেটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, কীভাবে সেটাকে পাওয়ার জন্য আমরা সিকোয়েন্সগুলো ডাউনলোড করতে পারি, ডাউনলোড করার পরে কীভাবে সেটাকে অ্যানোটেট করে আমার টার্গেট অংশটাকে আমি এখান থেকে আলাদা করে নিতে পারি, নেয়ার পরে আমার যে ফার্দার অ্যাপ্লিকেশন সেই অনুসারে এটাকে আমি ব্যবহার করতে পারি। তো এই পারপাস পর্যন্ত আমরা অ্যালাইনমেন্ট শিখছি, আমরা অ্যানোটেশন শিখছি, আমরা রিপ্রেজেন্টেটিভ সিকোয়েন্সগুলো অ্যাক্সেস করা শিখছি, আর আমরা কিছু বেসিক টার্মিনোলজি শিখছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা কোনো পজিশনে? কারো কোনো কনফিউশন আছে কোনো জায়গায়? কোনো কোশ্চেন আছে? কেউ তো কথা বলে না, আমাকে শোনা যায়? না ভাই, কোশ্চেন নাই, যা কোশ্চেন আমি করেছিলাম ভাই। আচ্ছা, তো এই পর্যন্ত আজকে আমাদের দ্বিতীয় দিনের সেশন শেষ। আমরা হচ্ছে যে আমাদের সিলেবাসটা আমি একটু ধীরে ধীরে আগাচ্ছি, আমরা আরও একটা দিন এর সাথে এক্সটেন্ড করব, হয়তো 5 দিনে চলে যাবে আমাদের প্রোগ্রামটা। তবে আমি একটু টাইম নিচ্ছি যাতে করে মানে বিষয়টা বোধগম্য হয় বা বুঝতে সহজ হয় আর কি। আমি একটু মানে সিলেবাসটা অনেক বড়, আমরা আসলে যে মডিউলটা দিচ্ছি এটা অনেক বড় মডিউল। এত বড় মডিউল একবারে 3 দিনে শেষ করাটা খুবই টাফ, এটা প্রায় 6 থেকে 7 দিন লাগা উচিত ছিল। তো আমি একটু স্লোই যাচ্ছি, আমি একটু বেশি মানে ডেসক্রিপটিভ ওয়েতে যাচ্ছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়েতে বললে বুঝতে সুবিধা হয় সেটা আমাকে বললে আমি সেভাবে করে মডিউলটাতে ফার্দার ইমপ্লিমেন্টেশন দিব। এছাড়া আমাদের যে রুটিন মডিউল আছে সেটা চলতে থাকবে। তো আমরা এই পর্যন্ত অ্যানোটেশন ব্যাপারটা সম্পর্কে আইডিয়া পাইছি, আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট সম্পর্কে আইডিয়া পাইছি, কিন্তু এগুলা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে অ্যানোটেশনের কাজটা আমরা বুঝছি, কিন্তু সিকোয়েন্স অ্যালাইনমেন্টের অনেকগুলা ফাংশন আছে বা অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। যেমন কালকে যখন প্রাইমার ডিজাইনিংয়ের অংশটা শিখবো তখন আমরা একটা অ্যাপ্লিকেশন বুঝবো, তারপরে আমরা মিউটেশন অ্যানালাইসিসের জন্য আমরা কীভাবে কাজ করবো সেটাও আমরা বুঝবো। তো এই পর্যন্ত আজকে সেকেন্ড সেশন, আর আমরা কালকে হচ্ছে যে প্রাইমার ডিজাইনিং থেকে শুরু হবে, প্রাইমার ডিজাইনিংয়ের পরে আমরা আর এ চলে যাব, যে আর প্রোগ্রামিংটাকে ব্যবহার করে কিভাবে আমাদের এই বায়োলজিক্যাল ডেটাটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং সেটা থেকে কিভাবে আমাদের একটা কনক্লুশন বা একটা রিসার্চ কোশ্চেনের অ্যান্সার আসতে পারে সেটাতে চলে যাবো। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে থেকে আর এবং আর স্টুডিও এই দুইটা সফটওয়্যার ইনস্টল করে রাখলে আমার মনে হয় ভালো হয়। আমাদের আর এবং আর স্টুডিওর জন্য কোনো মানে ভিডিও টিউটোরিয়াল রেডি করা আছে কি না? শামিম আসো? শামিম, আচ্ছা, আর এবং আর স্টুডিওর কোনো আমাদের করা নাই। ভাই ইউটিউবে প্লেলিস্ট আছে মনে হয়, হ্যাঁ, অনেক পাওয়া যাবে। ইন্ডিয়ান প্লেলিস্ট মোটামুটি ভালো। আর এবং আর স্টুডিও আর এবং আর স্টুডিওর অনেকগুলা মানে টিউটোরিয়াল পাওয়া যাবে। এটা কি যে আর স্টুডিও ফর বিগিনার বা টোটাল ইনস্টলেশন কিভাবে করে এরকম অনেকগুলা ভিডিও পাওয়া যাবে। এটা দেখে একটা আর এবং আর স্টুডিও এই দুটো সফটওয়্যার আপনারা আগামী দিনকে ইনস্টল করে রাখবেন আর কি।
এই যে কিভাবে এই ফাইলগুলো অ্যাক্সেস করতে হবে সেটা এখানে পাওয়া যাবে। এই যে আর কিভাবে ডাউনলোড করতে হবে, আর এর যে বিভিন্ন ভার্সন আছে, যেটা লেটেস্ট ভার্সন সেটা আমরা ডাউনলোড করে নিব আর কি। তো আগামী দিন তাহলে কি হবে, সাইবার ডিজাইন? প্রাইমার ডিজাইনিং হবে, তারপরে আর প্রোগ্রামিং এর অংশটা শুরু হবে, এবং এই অ্যানালাইসিস গুলো কিভাবে ওর সাথে অ্যালাইন হবে সেটা আমরা আস্তে আস্তে যাবো। আমরা সামনে আরো যত যাবো আমরা আসলে থিওরিটিক্যাল আর করবো না, আমরা প্র্যাকটিক্যালটাই আসলে রাখবো আর কি পুরোটা সময় জন্য। তো যতটুকু পর্যন্ত প্র্যাকটিক্যাল আজকে দেখাইছি, এতটুকু পর্যন্ত যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, তাহলে করতে হবে, আর যদি না থাকে তাহলে আমরা আগামীকাল থেকে আবার শুরু করব। আর মানে টেন্স হওয়ার কিছু নাই, আমাদের সিলেবাস যেটা আছে সেটা অনুসারেই আমরা যাব, এবং সবগুলো জিনিস যেহেতু আমরা সিলেবাসটা দিছি ওই অনুসারেই আমরা শেষ করব। তো আমাদের প্রথম দিনের দুদিন হয়ে গেছে, প্রথম দিনের অংশ আমাদের এখনো শেষ হয় নাই। তো প্রথম দিনের অংশটা প্রাইমার ডিজাইনিং, কালকে সেশন নেবে প্রশান্ত শুরু থেকে, ওই অংশটা নিলে আমাদের প্রথম দিনের যে সেগমেন্টগুলো ছিল সেগুলো ইন্ট্রোডাক্টরি পার্ট শেষ হবে, এবং প্রথম দিনের যে অংশগুলো আছে সেই অংশগুলো একদম থ্রু আউট দ্য 5th ডে পর্যন্ত প্রত্যেক দিনেই আমাদের কোনো না কোনো ওয়েতে ব্যবহার হবে। তো এই প্রোগ্রামটা আমরা আরেকটু সামনে আগাইলে হয়তো বুঝতে পারবো এবং লিঙ্ক করতে পারবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর যদি কারো কোনো কোশ্চেন বা ইস্যুস তৈরি হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করলেই হবে আর কি। থ্যাংক ইউ।